হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। দেখো 230 পাতায় তোমরা চলে আসবা। 230 পাতায় দেখো তোমাদের যে স্কুল নম্বর 10 আছে, আজকে 10 নম্বর স্কুলটা তোমাদের করাবো। এর আগের 1 থেকে 9 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আগের স্কুলগুলো আগে দেখে নাও। তো চলো আমরা 10 নম্বর স্কুল শুরু করে দেবো। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি যেটা বলবো যে তোমরা অনেকে কমেন্ট করছো যে ভিডিওগুলো ইংলিশ ভার্সনে হয়ে যাচ্ছে। এর আগের ভিডিওগুলোতে বলেছি, আমি আবারও বলবো যে ভিডিওগুলো যেগুলো ইংলিশ ভার্সনে তোমরা শুনতে পাচ্ছ আমার ক্লাসগুলো, তোমরা বাংলা ভাষায় সহজে করে নিতে পারবা। তোমরা ভিডিওতে টাচ করবা, কোনায় দেখবা সেটিংয়ের চিহ্ন আছে, সেই সেটিংয়ের চিহ্নতে ক্লিক করে তোমরা চলে যাবা অডিও ট্র্যাকে। সেখানে গিয়ে দেখবা ইংলিশ এবং বেঙ্গলি দুটোই আছে। তোমরা বেঙ্গলিতে ক্লিক করে তোমরা বাংলা ভাষায় করে নিতে পারবা। ঠিক আছে, আমি পুনরায় বললাম, তোমরা শুনেছো অনেকে, যারা শুনোনি তাদের জন্য বললাম। তো যাই হোক, আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে আসবো। আজকের যে স্কুলটা আছে খুবই ইম্পর্টেন্ট স্কুল আছে, এখানে অঙ্কগুলো খুবই ভালো ভালো অঙ্ক দেওয়া আছে। তো আমরা ক্লাস শুরু করে দেবো তাড়াতাড়ি। তোমরা ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো, তো দেখে নেবো আমরা 1 নম্বর প্রশ্নটা কী বলছে। দেখো, এখানে আমাদের বলেছে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল বলেছে। দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদাই মূলদ সংখ্যা হবে। দেখো, দুটি অমূলদ সংখ্যার বিয়োগফলটা জানতে চেয়েছে কী হতে পারে। তো আমরা এখানে চেক করব, আগে চেক করে তোমাদের জানাবো যে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল আমাদের কি হতে পারে। ওকে, তো এখানে দেখো দুটি অমূলদ সংখ্যা আমরা যে কোনো কিছু ধরে নিতে পারবো। যেরকম দেখো এই টাইপের অঙ্ক আমরা এর আগেও করেছি। আচ্ছা, তাহলে অমূলদ সংখ্যা বলতে যদি আমি নিই, একটা আমরা নিয়ে নেব √3, এটা একটা অমূলদ সংখ্যা, আর একটা নিলাম √2। দেখো দুটি অমূলদ সংখ্যা এরা। তো এদের যদি বিয়োগ করো √3 মাইনাস √2, তো দেখো এদের বিয়োগফলটা যেটা পাওয়া গেল আর তো বিয়োগ করা যাবে না। তো এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আরও আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি এখানে। তাহলে দেখো আমি একটা অমূলদ সংখ্যা ধরো √5 নিয়ে নিলাম। √5 অমূলদ সংখ্যা, আর এটা দেখো মাইনাস √5 আর প্লাস √5, এভাবে দুটো অমূলদ সংখ্যা নিলাম। তাহলে এদেরকে যদি আমি বিয়োগ করি, দেখো তো, তাহলে মাইনাস √5, তাই তো, মাইনাস √5 আর মাইনাস √5, তাহলে এটা কত পেয়ে যাবা? -2√5। দেখো এটাও কিন্তু আমাদের একটা অমূলদ সংখ্যায় পাওয়া যাচ্ছে। তো দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল, অমূলদ সংখ্যা এখানেও পেলাম, এখানেও পেলাম। আমি আরেকটা উদাহরণ নিয়ে তোমাদের দেখাবো। দেখো আমি যদি আরেকটা অমূলদ সংখ্যা নিই, দেখো এভাবে নিব। ধরো একটা আমি নিলাম 5 মাইনাস √3, এটা একটা কিন্তু অমূলদ সংখ্যা। মিশ্র দ্বিঘাত করণ যেগুলো আছে, দেখো অমূলদ সংখ্যা বলতে পারবো যেহেতু √3 আছে। এটা একটা নিলাম, আরেকটা নিলাম আমরা 2 মাইনাস √3 নিয়ে নিলাম। দেখো এটা একটা অমূলদ সংখ্যা, এও একটা অমূলদ সংখ্যা, এখানেও √3 আছে। এবার এদেরকে আমরা বিয়োগ করব। দুটি অমূলদ সংখ্যা নিয়েছি, বিয়োগ করে দেখব কী বেরোয়। দেখো তাহলে এখানে 5 মাইনাস √3 আছে, মাইনাস আর 2 মাইনাস √3। ঠিক আছে, এই যে বিয়োগ দিয়ে দিলাম। এবার আমরা করব 5 মাইনাস √3। এখন বন্ধনী উঠালে চিহ্নটা দেখো মাইনাসটা গুণ হয়ে যাবে, এটা -2 মাইনাস মাইনাসে প্লাস √3, এইভাবে পেয়ে যাবা। তাহলে এখানে দেখো সরল করো, এই যে -√3 প্লাস √3, এটা কিন্তু কেটে যাবে, প্লাস মাইনাস কেটে গেল। আর 5, এই যে 5 থেকে এই যে 2 আছে, তাহলে 5 থেকে -2 এটা বিয়োগ হবে। তো বিয়োগ হয়ে তোমরা কত 3 পেয়ে যাবা। দেখো 3টা কিন্তু আমাদের মূলদ সংখ্যা চলে আসলো, তাই না? তা আমরা দেখো দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যাও পেলাম। তাহলে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল অমূলদ সংখ্যাও পাওয়া যাবে এবং মূলদ সংখ্যাও পাওয়া যাবে, দুটিই পাওয়া যাচ্ছে। তার সর্বাধিক মূলদ সংখ্যা বলেছে, এটা তো হবে না। সর্বাধিক অমূলদ সংখ্যা, এটাও হচ্ছে না। মূলদ অথবা অমূলদ সংখ্যা হবে, হ্যাঁ ঠিক, মূলদ অথবা অমূলদ সংখ্যা হবে। তো সি নম্বর অপশানটা হবে। আর ডি তো অখণ্ড সংখ্যা। দেখো অখণ্ড সংখ্যাগুলো সবই মূলদ সংখ্যা। অখণ্ড সংখ্যা কারা? অখণ্ড সংখ্যা আমরা বলবো যেগুলো সেটে থাকে 1, 2, 3, 4 এভাবে চলতে থাকবে, -1, -2, -3 ডট ডট এভাবে চলতে থাকবে। এই সব সংখ্যাগুলোকে আমরা বলবো অখণ্ড সংখ্যা, তাই তো? তাহলে অখণ্ড সংখ্যা সব মূলদ সংখ্যা, তাহলে এটা হবে না। তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সারটা। দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল আমরা পাবো, অমূলদ সংখ্যা পাবো আর মূলদ সংখ্যা পাবো। আচ্ছা চলো, এবার চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, এখানে আমাদের বলছে
এক অসাধু ব্যবসায়ী কোনো দ্রব্য ক্রয় বা বিক্রয় করার সময় প্রতি ক্ষেত্রে 5% ঠকায়, ওই ব্যবসায় লাভের হার কত সেটা আমাদের বের করতে বলেছে। বা ভালো প্রশ্ন করেছে এটা। চলো আমরা প্রশ্নটা ভালো করে আমরা সমাধান করব। তাহলে দেখো এখানে আমাদের যেটা এখানে বলেছি, মানে বলেছে একটি অসাধু ব্যবসায়ী, মানে এমন ব্যবসায়ী আছে যিনি অসাধু, মানে লোককে ঠকাচ্ছে বলে অসাধু। তা দেখো ক্রয় করার সময় এবং বিক্রি করার সময় প্রতি ক্ষেত্রে 5% ঠকায়, মানে যখন জিনিসটা কিনবে তখনও 5% ঠকাচ্ছে, যখন জিনিসটা বিক্রি করবে তখনও 5% ঠকাচ্ছে। তাহলে এভাবে যেহেতু ঠকায় তাহলে ওই ব্যবসায়ীর লাভের হারটা কিন্তু বের করতে বলেছে। তা দেখো আমরা কিভাবে করব। আমরা প্রথমে দেখো এই যে ক্রয় করার সময় যে 5% ঠকায়, তাহলে ক্রয় করার সময় 5% ঠকিয়ে দ্রব্য নেওয়া হয় কত, ঠিক আছে, কত টাকায় নেওয়া হয় সেটা আমরা বের করে নেব। দেখো তা আমরা লিখবো এখানে ক্রয় করার সময়, যখন জিনিসটা কিনেছিল, ক্রয় করার সময় কত পার্সেন্ট ঠকাবে, 5%ই ঠকাবে। 5% ঠকিয়ে দ্রব্য নেওয়া হয়, দ্রব্য নেওয়া হয়। তো দ্রব্য নেওয়া হয় দেখো তো, মানে 5% বলতে দেখো ধরো 100 একক দ্রব্য পেত, ঠিক আছে, কেনার সময় যখন কিনছিল, তাহলে 100 একক দ্রব্য পাওয়ার কথা, কিন্তু যে 5% ঠকিয়ে নিয়েছে, তো সে কত নিয়ে নিয়েছে 100 এককের জায়গায়, মানে 100 একক পাওয়ার কথা সে কিন্তু 5 বেশি নিয়ে নিয়েছে, 5 একক। তাহলে টোটাল দেখো এখানে 105 একক দ্রব্য ও নিয়েছে, কারো কাছ থেকে কিনেছে তো ও বেশি নিয়ে নিয়েছে, যেহেতু 5% ঠকিয়েছে তাহলে এত একক নিয়ে নিয়েছে। ওকে, এবার দেখো যখন বিক্রি করেছিল তখন কিন্তু 5% ঠকিয়েছিল। তো এবার লিখবো আমরা বিক্রয় করার সময়, বিক্রয় করার সময় আবার 5% ঠকাবে, 5% ঠকিয়ে দ্রব্য এবার দেওয়া হয়, ঠিক আছে। এবার বিক্রি করছে মানে কাউকে দিচ্ছে, সেখানেও 5% কিন্তু ঠকাচ্ছে। তাহলে 5% ঠকিয়ে দ্রব্য এবার দেওয়া হয়, বিক্রি করবে তো কাউকে তো দিয়েছে, দেওয়া হয়। এখানে দেখো 5% মানে দেখো ও 100 একক দেওয়ার কথা কাউকে, কিন্তু 5% ঠকে দিয়েছে, মানে 5 কম দিয়েছে। দেওয়ার কথা তো 100 একক, কিন্তু 5% ঠকে নিয়েছে, মানে 5 একক কম দিয়েছে, এই যে এত একক দিয়েছে। তাহলে এত মানে 5 বিয়োগ করে আমরা দেখো 95 একক, 95 একক দিয়েছে। তাহলে এইভাবে তার লাভ কত হয়, তাহলে এখানে 5% বেশি নিয়েছিল আর এখানে 5% কম দিয়েছে, তাহলে 5 মিলে 10 একক সে লাভ করেছে, ঠিক আছে। তাহলে লিখবো আমরা, তাহলে এইভাবে তার লাভ হয়। তাহলে লিখবো আমরা এইভাবে তার লাভ হয়। দেখো লাভ কত হবে তার, তো এইভাবে তার লাভ হয়েছে। আমরা লাভটা এখানে 5 এখানে 5 10 করতে পারবো, বা দেখো এই যে 105, ঠিক আছে, যে নিয়েছিল 105, আর এটা বিয়োগ করে দেবো, 105 থেকে এটা বিয়োগ করে দিলে তোমরা বুঝে নিতে পারবা। হয় 5 যোগ করে 10 পাবা, বা এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে সে এই যে লাভ করেছে 10 একক, এতটা লাভ করেছে। ওকে, এবার এই লাভটাকে আমাদের শতকরায় দেখাতে পারবে। শতকরায় বলেছে, চলো আমরা শতকরায় দেখিয়ে দেবো। তাহলে দেখো শতকরা দেখানোর জন্য কিভাবে দেখাবো আমরা, তার শতকরা লাভ কত হয়, আমরা লিখব এখানে তার শতকরা লাভ হয় সমান। দেখো লাভ হয় আমাদের 10, ওকে, উপরে থাকবে যেটা লাভ হয়েছে 10, আর নিচে আমরা দিব, নিচে দিয়ে দিবা 95 দিয়ে দিবা। 95 কেন, কারণ দেখো ও বিক্রি করার পর 5% ঠকিয়ে ও দিয়েছিল, তখনই কিন্তু ও 10 একক লাভটা হয়েছিল, মানে দেওয়ার পর লাভটা পেয়েছে না, সেখানে 5 সেখানে 5, তার জন্য 95টাই নিচে দিবা, ঠিক আছে। তাহলে এই যে লাভ হয়েছিল 10 একক আর নিচে 95, আর গুণ 100, যেহেতু আমাদের শতকরা বের করতে হবে 100 একক, ঠিক আছে। তাহলে এখানে সরল করে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কাটাকাটি করব, আমাদের 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে 10, আর এখানে 5 দিয়ে কাটাকাটি, 5 একে 5, আর এটা 4 চলে আসবে 45, 5 9 45।
তাহলে আমরা দেখো তো কত পাবো, উপরে 2 আর 100 গুণ করে 200 হয়ে যাবে, আর নিচে 19, এটা ভাগ করে নাও, 200কে 19 দিয়ে ভাগ করব, কবার যাবে, প্রথমে একবারে নিই আমরা, যে 20 আছে না, তাহলে একবার নিলাম, তো দেখা যাচ্ছে না, দেখো, তাহলে এখানে আমরা একবারে 19 হয়ে যাবে, এখানে আমাদের নামবে কত, আমাদের নামবে 1, চলে আসবে আমাদের এই যে শূন্যটা নিচে চলে আসবে। ওকে, এবার দেখো আমাদের এখানে এই যে আমরা 1 নামালাম, আর শূন্যটা নামিয়েও দেখো এটা আমাদের ছোট হয়ে যাচ্ছে, মানে একটা সংখ্যা নামিয়েও ছোট হয়ে যাচ্ছে, 19টা বড় হয়ে যাচ্ছে, তাহলে ছোট হয়ে যাচ্ছে বলে আমাদের এখানে একটা কিন্তু শূন্য নিতে হবে, এটা মনে রাখবা ভাগের নিয়মে, তাই না, একজনকে নামিয়েও ছোট হয়ে যাচ্ছে বলে একটা শূন্য। আচ্ছা, তারপর দশমিক দিয়ে করতে পারো বা পূর্ণ সংখ্যা বানিয়ে নিতে পারো, তো আমরা এখানে পূর্ণ সংখ্যা করে নেব, কারণ অপশানটা পূর্ণ সংখ্যায় আছে এখানে। তাই দেখো তো পূর্ণ সংখ্যা বানালে এই 10টা উপরে চলে যাবে আর 19টা নিচে চলে আসবে, তাহলে এই যে আমাদের অ্যান্সারটা 10 পূর্ণ 10/19%, তাহলে এই যে সে শতকরা লাভ করেছিল কত, 10 পূর্ণ 10 এটা হবে আমাদের 19%, এখানে 19%, এটা আমাদের অ্যান্সার 10 পূর্ণ 10/19%। দেখো অপশান আমরা দেখে নেব, এই যে 10 পূর্ণ 10/19%, সি নম্বর অপশানটা মিলছে, খুব ভালো অঙ্ক ছিল। চলো আমরা চলে আসবো 3 নম্বর অঙ্কটা। আচ্ছা, একটা লগের মান দেওয়া আছে, তাহলে এই লগের মানটা কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, তো চলো দেখো এটাকে আমরা কীভাবে করব। আমরা প্রথমে করব, দেখো আমরা করছি, যার মানটা বের করতে বলেছে না তাকেই আমরা প্রথমে টুকবো। আমাদের কত আছে এখানে, লগ, ঠিক আছে, এই যে আমাদের লগ LOG, লগ নিধান 10 নিধানের সাপেক্ষে 20 লগারিদম, এর মানটা বের করতে বলেছে না। আচ্ছা, একে টুকলাম। আচ্ছা, লগ 10 নিধান 20কে আমরা দেখো 2 × 10 করে নিলাম, তাহলে এটা আমরা লিখতে পারবো। এখন দেখো তো, লগ গুণের আকারে থাকলে লগ তুমি যোগের আকার করে নেবা, 10 নিধানের সাপেক্ষে 2 এর লগারিদম প্লাস লগ 10 নিধানের সাপেক্ষে 10 এর লগারিদম, দেখো এভাবে করে নিতে পারবো, মানে 2, এই যে লগারিদমগুলো 2 আর প্লাস দিয়ে আবার এই যে লগ 10 এটা করতে পারবো। এই যে 2 × 10 ছিল না, এটা যোগের আকারে চলে আসবে, লগের সূত্র আছে, এগুলো মনে রাখবা। আচ্ছা, তাহলে আমাদের এখানে লগ 10 নিধান 2 লগারিদম, এবার দেখো এখানে এই মানটা 1 হয়ে যাবে, দেখো নিধান আর লগারিদম যদি সমান হয়ে যায় তাহলে পুরো মানটা 1, এটা আমরা 1 বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে একে আমরা ধরো 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমরা চলে আসবো এই পার্টটাকে এবার সরল করব, মানে এখান থেকে সরল করে দেখো এই মানটা আমরা বের করার চেষ্টা করব, এই মানটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো চলো আমরা এখন টুকছি এই দিকটা। এটা আমাদের কত আছে দেখো তো, আমাদের এখানে আছে লগ 22 সমান এ আছে। আচ্ছা, আমরা কী করবো, লগকে 1/, করে নিই, তাহলে এখানে যদি 1/, করে নাও তাহলে এটা 1/, লগ 1/, করলে লগারিদম নিধানে আসবে আর নিধানটা লগারিদমে চলে যাবে, এদিকে তো এই আছে আমাদের। ওকে, চলো এবার দেখো, তাহলে এবার আমরা কি করব, দেখো এই যে 20 টাকায় না, 20 টাকা আবার আমরা এখানে ভেঙে নেব, তাহলে 1/, লগ, তাহলে এখানে 2 নিধান, এটা হবে 10 × 2 সমান এ 1/, তাহলে এখানেও দেখো তো আমরা কি যোগের আকারে প্রকাশ করতে পারবো, লগ 2 tan প্লাস এই যে গুণ ছিল লগ, তাহলে যোগ করে নেব, লগ 2 আর এই সমান এখানে এ আছে আমাদের। চলো আমরা এখানে 1 পেয়ে যাবো, দেখো আগের মতো করে, তাহলে এখানে লগ 2 নিধান 10 আর এই মানটা দেখো লগ 2 দেখো নিধান লগারিদম সমান হয়ে গেছে বলে এটা 1 বসিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা বর্গগুণ করে নিই। দেখো বর্গগুণ যদি করো তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের হয়ে যাবে এ লগ 2 tan প্লাস এ সমান 1। আচ্ছা, আমাদের এখানে কার মানটা বের করবো, এই যে দেখো আমি বলেছিলাম যে log 10 2 এর মানটা বের করবো, এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে আমাদের 2 tan আগে বেরোবে। চলো আগে এটাই বের করি, তারপরে উল্টে দিয়েই আমাদের হয়ে যাবে 10 2 হয়ে যাবে। তাহলে আমরা এ লগ 10 প্রথমে 2 আছে, 2 লগারিদম 10-এর মানে 2 নিধানটা আমাদের 2 আছে আর 10 লগারিদম। ওকে, আর 1 এই প্লাস এটাকে না আমরা এইদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে এবার কি করবো, এটা আবার নিচে নামিয়ে দিব, তাহলে লগ 2 নিধান 10-এর লগারিদম, তাহলে 1 - এ আর এটা আমরা নিচে নামিয়ে দিলাম।
এবার দেখো এখানে আমরা কী করছি, এটাকে 1/log করে নেব। তাহলে 1/, যদি লগ করো তাহলে কী হয়, এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি চেঞ্জ করে দিই দেখো, তা আমাদের 10টা নিচে চলে আসবে, আর এখানে 2টা উপরে চলে যাবে। এই যে দেখো 1 - a/a। এবার কি করব, এবার আমরা উল্টে লিখব, উভয় দিকে উল্টে দিব। ওকে, দেখো উভয় দিকে উল্টে দিলে আমরা এদিকে ধরো উল্টে দিলাম। এই যে দেখো এখানে কিন্তু আমরা উপরে নিয়ে যাইনি, উভয় দিকে উল্টে দিয়েছি, লব হরকে চেঞ্জ করে নিলাম, মানে লব হরে আর হর লবে। এখানেও আমরা করব, এই যে হরটা লবে আর লবটা হরে চলে আসবে আমাদের। তাহলে এই যে আমাদের চলে আসবে এখানে 1 - a। দেখো এই যে log tan 2 এর মানটা আমরা বের করে নিলাম। এই মানটা আমাদের দরকার পড়বে, এই যে এখানে 1 নঙে বসিয়ে দেবো। তাহলে এই জায়গায় যদি আমরা বসিয়ে দিই 1 নঙে, ওকে, তাহলে এই যে দেখো এখানে বসিয়ে দিচ্ছি আমি, সমান সমান এর মানটা কত পেলাম, এই যে log tan 2 এর মানটা a/1 - a। চলো এখানে বসিয়ে দাও। তো এখানে করবো আমরা a/1 - a, আর এখানে ছিল +1 বসিয়ে দিলাম। দেখো এবার এটা সরল করি, আমাদের চলে আসবে একটা অ্যান্সার। তাহলে চলো এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই, 1 - a, আচ্ছা এটা a নামে যাবে, আর +1 দিয়ে যদি গুণ করো তাহলে 1 - a। দেখো +a - a কেটে দাও, তাহলে এখানে 1/, দেখো 1 - a, দেখো 1/1 - a, এটা কিন্তু আমাদের আসছে অ্যান্সার। তা দেখে নেবো আমাদের অপশান কোনটা মিলছে। দেখো আমাদের এসেছে 1/1 - a, 1/1 - a, আমাদের সি নাম্বার অপশানটা কিন্তু মিলছে। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন। আচ্ছা 4 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি যে এটা অঙ্কটা আমরা আগের ক্লাসে করেছি। অঙ্কটা তো আগের ক্লাসে কোথায় করেছি তোমাদের আমি বলে দিই। তোমরা চলে যাবা P-111 পাতা, মানে এই বইতে আমাদের যে প্রশ্নবিচিত্র বইটা আছে 111 পাতায় চলে যাবা। 111 পাতার সেখানে দেখবা, আচ্ছা পেজ নাম্বার 111 পাতা না, এটা তোমরা পেজ নাম্বার যাবা 217 পাতায় চলে যাবা। দেখবা সেখানে স্কুল 3 নম্বর স্কুলে দেখবা 1-এর 6 নম্বর যে অঙ্কটা আছে, ঠিক আছে, একদম একই অঙ্ক। আগের ক্লাসে গিয়ে তোমরা অঙ্কটা দেখে নিবা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের আমরা দেখো 1-এর 4 অবধি হয়ে গেলো, এবার 5 প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। দেখো 5-এর প্রশ্নটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আগের ক্লাসে করেছি। এই অঙ্কটা তোমরা চলে যাবা আগের ক্লাসে স্কুল 3 আর 1-এর 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে, একই অঙ্ক আছে, আগের ক্লাসে দেখে নেবা। চলো আমরা 6 নম্বরটা করাচ্ছি। 6 নম্বরে কী বলেছে দেখো, পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। দেখো প্রথম অপশানটা কিন্তু ঠিক হবে, পাই কিন্তু বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। কী করে এটা হয় দেখো, তোমরা কি জানো যে বৃত্তের পরিধির সূত্র কি জানি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। অনুপাত ইজু দিতে পারো, বায়ু দিতে পারো, বায়ু মানে অনুপাত। দেখো ঠিক আছে, কোনো বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ব্যাসার্ধ যদি আরও হয় তাহলে বৃত্তের পরিধি 2πr, আর ব্যাস হচ্ছে আমাদের 2r। এই যে দেখো এই যে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, এটাই আমাদের। আচ্ছা এখানে 2 কেটে দাও, আর কেটে দাও, কে থাকলো আমাদের পাই থেকে গেল না। তাহলে পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এই নম্বর অপশানটাই আমাদের অ্যান্সার। 7 নম্বর তো হয়ে গেল 7-এর প্রশ্নটা। দেখো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা আমাদের বলেছে 7√3 সেমি, তার ক্ষেত্রফল কত। তার সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সহজে বের করে নিতে পারবো। আচ্ছা তাহলে আমরা দেখো, আমরা যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a ধরে নিই, তার উচ্চতার একটা সূত্র আছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এই মানটা কত বলে দিয়েছে 7√3। তো এখান থেকে a পেয়ে যাবো, মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। দেখো √3 কেটে দাও, তাহলে এখান থেকে a এর মানটা দেখো এই যে 7 আর 2 বর্গগুণ হয়ে 7 দিয়ে 14 হয়ে যাবে, তাহলে a এর মানটা 14। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 14 সেমি পেয়ে গেলাম। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তা এখন আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা। সেই সূত্রটা দেখো আমি তোমাদের এখানে লিখছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহুর স্কোয়ার বলতে বাহু তো হয়ে গেলো আমাদের 14 স্কোয়ার। চলো এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে √3/4 ইন্টু 14 স্কোয়ার বলতে 14 ইন্টু 14, সেখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে 4, 2 7 14, আবার 2 7 14, তো
আমরা কত পেয়ে যাবো 7 7 49, 49√3 আমরা পেয়ে গেলাম। আর 49√3 দেখো অপশানে, সি নাম্বার অপশানটা আমাদের মিলছে। আচ্ছা, আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের তালিকায় শ্রেণীর মধ্যবিন্দুগুলি আমাদের দেখো দেওয়া আছে। এগুলো শ্রেণীর মধ্যবিন্দু। যে শ্রেণীটির মধ্যবিন্দু 17 সেটি হলো কোনটা হবে আমাদের? আচ্ছা, এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারবো, অপশান চেক করেও করা যাবে, আর আরেকটা নিয়ম আছে, আমি প্রথম নিয়মটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তারপরে আমি অপশান চেক করেও তোমাদের বলে দেবো। আচ্ছা, তাহলে এখানে দেখো তো প্রথম নিয়মটা যেটা আমি বলবো, যে মধ্যবিন্দুগুলো যখন দেওয়া আছে আর যে শ্রেণীটির মধ্যবিন্দু 17 সেই শ্রেণীটি তো বের করতে বলেছে না। তা মধ্যবিন্দুগুলো দেখো তো 12 থেকে 17, 17 থেকে 22 কত ডিফাইন আছে? 5 করে ডিফাইন আছে। দেখো 17 থেকে 22, 12 বিয়োগ করো, হ্যাঁ 5 পাবা, বা 22 থেকে 17 বিয়োগ করো 5 পাবা। তা এদের মধ্যে যে পার্থক্য 5 পেলা না, তার 5 যে পেলা, 5কে 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধেক করে নাও, তার কত পেয়ে যাবা? 2.5 পেয়ে যাবা, আড়াই। তা এই যে 2.5 পেলা না, এবার যে এই যে দেখো মানে এই যে মধ্যবিন্দু যে 17, মানে যে শ্রেণীটির মধ্যবিন্দু 17 ওই শ্রেণীটি বের করতে বলেছে। এখন এই 17 থেকে তুমি বিয়োগ করে নাও, কত বিয়োগ করবা? এই যে 2.5, এখানে আমাদের 0.0 নিতে হবে, এটা বিয়োগ করো। আর একবার এই 17 থেকেই যোগ করবা 2.5, এভাবে যদি যোগ করো, একবার বিয়োগ একবার যোগ, কী থেকে? 17 থেকে। মানে যে শ্রেণীর মধ্যবিন্দু এখানে বলবে, হ্যাঁ যে শ্রেণীর মধ্যবিন্দু 17 সেই শ্রেণীটা যদি বের করতে বলে, তাহলে তোমরা এভাবে করবা যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি। তারপর বিয়োগ করতে, এখানে বিয়োগ করে কত পাবা? বিয়োগ করে পেয়ে যাবা, এটা দেখো এটা পেয়ে যাবা 14.5 পাবা, এটা বিয়োগ করে। আর এখানে যোগ করলে, এটা যে যোগ করে এটা পেয়ে যাবা 19.5। তা দেখো আমাদের শ্রেণীটা কিন্তু পাওয়া গেছে 14.5 থেকে 19.5, এই যে আমাদের শ্রেণী, এটা কিন্তু আমাদের অ্যান্সার। মানে এই শ্রেণীর মধ্যবিন্দু 17, এই শ্রেণীর মধ্যবিন্দু কি 17। তো এভাবে তোমরা করতে পারবা। কীভাবে করলাম আবার বলে দিই, এই যে আমাদের মধ্যবিন্দু দেওয়া আছে, এদের মধ্যে পার্থক্য, বড় থেকে ছোটো বিয়োগ করবা, 5 পাবা, তাকে 2 দিয়ে ভাগ করে নিবা। এবার যেটা তোমাদের ভাগ আসবে সেটা এই যে আমাদের বলেছে যে শ্রেণীটির মধ্যবিন্দু 17 সেই শ্রেণীটি যে বের করতে বলেছে, সেখান থেকে বিয়োগ করবা, এটা যেটা ভাগ করে পাবা এটা বিয়োগ করবা, একবার যোগ করবা, যে বিয়োগ করবা যোগ করবা, হ্যাঁ তারই হয়ে যাবে আমাদের সেই শ্রেণীটি। আর অপশান চেক করে যেটা আমি বলছিলাম, অপশান চেক করে কীভাবে, এটাও আমাদের সহজ নিয়ম। দেখো এই নম্বর অপশান যদি চেক করো, তাহলে এই দুটোকে যোগ করবা আর 2 দিয়ে ভাগ করবা। শ্রেণীর মধ্যমান কী করে পাওয়া যায়? শ্রেণীর উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ, দেখবা আমাদের মধ্যবিন্দুটা 17 80 আসছে না, তো এখানে পাবা না। এখানে তোমরা যোগ করবা, দেখবা এই বি নম্বর অপশানটা, এই দুটো যোগ করে আর 2 দিয়ে ভাগ করে তোমরা দেখবা 17 পেয়ে যাবা। ওকে, তো এটা অপশান চেক করে তোমরা পেয়ে যাবা। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু বি নাম্বার হবে আমাদের অ্যান্সারটা। আমি কিন্তু দুটোই নিয়ম বলে দিলাম তোমাদের। এবার আমরা চলে যাবো 9 নম্বর প্রশ্নে। দেখো 9 নম্বর প্রশ্ন কী বলেছে, দুটি বিন্দু, এই যে বিন্দু দ্বয়ের সংযোজন সরলরেখাংশ y অক্ষ দ্বারা যে অনুপাতে বহির্বিভক্ত করে, মানে বহিস্থভাবে বিভক্ত করে, সেটি হলো, সেই অনুপাতটা আমাদের বের করতে বলেছে। চলো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। এবার এটা তোমরা এইভাবে করতে পারবা। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, দুটি বিন্দু বলেছে না। আচ্ছা, x অক্ষ y অক্ষ আমি তৈরি করছি। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা আমরা y অক্ষ নিলাম, আর এটা আমাদের x অক্ষ নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো দুটি বিন্দু আছে। এখানে একটা আছে 5, -4, তাহলে 5 আর -4 মানে এখানে একটা বিন্দু হবে। একটা বিন্দু আছে 2, 3, তাহলে 2, 3 বলতে এখানে 2, ঠিক আছে 2 আর এদিকে 3, তাহলে এখানে কথা আছে, মানে এইভাবে আছে বিন্দুটা, বুঝতে পারছি যে এটা এইভাবে আছে, এইভাবে আছে। ওকে, এইভাবে আছে। আচ্ছা, y অক্ষ দ্বারা আমাদের বলেছে যে অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে, y অক্ষ দ্বারা, মানে y অক্ষকে একটু বাড়িয়ে দিলাম, বহিস্থভাবে বিভক্ত করে। তাহলে আমাদের এখানে a বিন্দু, এখানে b বিন্দু, আর এটা হচ্ছে আমাদের p বিন্দু। এই যে y অক্ষ দ্বারা বহিস্থভাবে, মানে এখানে আমাদের দেখো এই বিন্দুটাকে আমরা p বিন্দু নিয়ে নেব, এই বিন্দুটাকে, এই যে y অক্ষ দ্বারা যে অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়, এই যে আমাদের AB সরলরেখাংশটা, AB বলতে হচ্ছে এই যে আমাদের 5, -4, আর B হচ্ছে আমাদের এই বিন্দু নিয়ে নেব 2, 3। তা আমাদের এখানে জানতে হবে যে y অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক 0,
তারপরে কোনো একটা সংখ্যা থাকে, এ নিয়ে নিলাম ধরো 0, a, তাহলে প্রথম পার্টটা 0। তা দেখো আমাদের এখানে পি বিন্দুর যদি আমরা ভুজটা বের করতে চাই, ঠিক আছে, তা পি বিন্দুর ভুজটা পেয়ে যাব। আমরা ধরে নেব যে অনুপাতে বিভক্ত হয়, কি অনুপাতে, m/n অনুপাতে বিভক্ত হয়। তা দেখো এটা আমরা এইভাবে নিয়মে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, যেটা অন্তস্থভাবে নিয়মটা ছিল না, অন্তস্থভাবে নিয়মটা বুঝতে পারলে বহিস্থভাবে নিয়মটা বুঝতে পারবা। ধরো এটা আমাদের এ, এটা আমাদের বি, আর এখানে ধরে নিলাম পি, যেটা m/n অনুপাতে বিভক্ত হয়। আর এই বিন্দুটা হচ্ছে 5, -4, আর বি বিন্দুটা হচ্ছে 2, 3। মানে বহিস্থভাবে এটা নিয়মটা আমরা অন্তস্থভাবে দেখাবো, অন্তস্থভাবে প্লাস হয় আর বহিস্থভাবে মাইনাস হয়। চলো দেখো নিয়মটা কি, পি বিন্দুর ভুজ, মানে এই পি বিন্দুর ভুজ বের করছি, ঠিক আছে, ভুজটা আমাদের 0 আছে। আচ্ছা তাহলে আমরা লিখব পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ বের করছি। পি বিন্দু যদি ভুজটা বের করো, তা দেখো এখান থেকে আমরা বের করি। দেখো এখানে আমরা ধরে নিয়েছি m/n, এটাই আমাদের বের করতে হবে। তাহলে m × 2, m × 2, আর এখানে মাইনাস হবে, তাই না, যেহেতু বহিস্থভাবে মাইনাস, আর অন্তস্থভাবে বললে এখানে প্লাস দিতাম, যেহেতু এই নিয়মটা আমি এটা এই নিয়মে দেখাচ্ছি। তাহলে m × 2 করেছি, তারপর n × 5 করে নিবা, n × 5, আর নিচে অনুপাতের যোগফল মানে m + n। এই যে দেখো, তো এটাই হচ্ছে আমাদের ভুজ, আর এই ভুজের মানটা কিন্তু আমাদের 0 হবে, দেখো যেহেতু y অক্ষকে ছেদ করে, তাই এটা আমাদের 0-এর সঙ্গে সমান হয়ে গেল। এখান থেকে আমাদের বেরিয়ে আসবে m/n। চলো দেখো এখানে 2m, এটা হয়ে যাবে আমাদের -5n, আর এই যে বর্গগুণ করো তো এটা তো আমাদের 0 হয়ে যাবে। তাহলে এখানে 2m, এই থেকে আমাদের 5n। তাহলে দেখো তো এটা সরল করে m/n, আর এটা 5/2। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো m/n = 5/2। দেখো m/n এর মানটা পেয়ে গেলাম 5/2, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এখানে যে বলেছিল প্রশ্নে, এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ y অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয়, বহিস্থভাবে বিভক্ত হয়, সেই অনুপাতটা আমরা পেলাম 5/2, মানে এ নাম্বার অপশানটাই মিলছে। চলে যাবো আমরা 10 নম্বর প্রশ্নে। দেখো 10-এর প্রশ্নটা কি বলেছে, এখানে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD, এবং এখানে ABটা কিন্তু বড় আছে, কার চেয়ে, DC চেয়ে বড়। E এবং F যথাক্রমে কর্ণদ্বয় AC ও BD এর মধ্যবিন্দু, মানে AC কর্ণের মধ্যবিন্দু E আর BD কর্ণের মধ্যবিন্দু F বলে দিয়েছে। AB বাহু 10 সেমি, CD বাহু 5 সেমি যদি হয়, তাহলে EF এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তার প্রশ্নটা ভালো করে বুঝবো তখনই যখন আমরা ছবিটা তৈরি করব। ছবি তৈরি করে প্রশ্ন আমরা ভালো করে বুঝবো। তো চলো তো আমরা ছবিটা তৈরি করতে যাই। তাহলে দেখো আমাদের এখানে ট্রাপিজিয়ামের কথা বলেছি, তাহলে আমরা একটা ট্রাপিজিয়ামের ছবি তৈরি করব। তো ট্রাপিজিয়াম দেখো তো, এখানে ট্রাপিজিয়াম আছে আমাদের ABCD ট্রাপিজিয়াম আছে, তাই তো। আচ্ছা তাহলে আমরা ট্রাপিজিয়ামের ছবিটা তৈরি করি। লক্ষ্য, এই যে দেখো এইভাবে তোমরা একটা ট্রাপিজিয়াম তৈরি করতে পারবে। আচ্ছা এখানে আমাদের বলেছে AB আর CD সমান্তরাল, আর ABটা বড়, তাহলে AB, তাহলে এটা হবে আমাদের AB। ওকে, দেখো ABটা বড়, আর ABCD, দেখো ABCD ট্রাপিজিয়াম তৈরি করে নিয়েছি। এবং দেখো এই যে AC কর্ণ আছে, এই যে AC কর্ণ, এই যে AC কর্ণের মধ্যবিন্দু E বলে দিয়েছে, এখানে মধ্যবিন্দু নিয়ে নেব। তার আগে আমরা এই যে BD কর্ণটা টেনে নিই, এই কর্ণটা আমাদের দরকার পড়বে, এই যে আমাদের BD কর্ণ। তাহলে AC কর্ণের মধ্যবিন্দু আমাদের হচ্ছে, এখানে প্রশ্নে বলেছে আমাদের কি বলেছে, E বলেছে, AC কর্ণের মধ্যবিন্দু E, এখানে আমরা E নাম দিয়ে দিলাম। আর BD কর্ণের মধ্যবিন্দু F বলেছে, BD কর্ণের মধ্যবিন্দুটা F। তাহলে আমাদের এখানে EFটাই, এই যে EF এর দৈর্ঘ্য বের করতে বলেছে, EF কত। ওকে, আর এখানে AB আমাদের 10 সেমি বলেছে, আর CD বলে দিয়েছে 5 সেমি, তাই তো। তো দেখো EFটা আমরা পাবো, আমাদের এখানে একটা সূত্র জানতে হবে। এই যে দেখো সূত্রের মতো মনে রাখবা, দেখো সূত্রটা হচ্ছে এটাই, যে EF এর দৈর্ঘ্য আমরা একবারে পেয়ে যাব। তাহলে EF সমান কী হবে, সূত্রটা হবে 1/2 AB মাইনাস DC। এই যে দেখো, এই যে AB থেকে DC বা CD বিয়োগ করে এদের বিয়োগফলের অর্ধেক, EFটা হবে এই দুটো বাহুর বিয়োগফলের
অর্ধেক হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সূত্র, এটা মনে রাখবা। তাহলে এখানে মানগুলো বসাও। এ বির মান হচ্ছে 10 আর ডিসি বা সিডির মান হচ্ছে 5। তাহলে এটা বিয়োগ করে তো 5 পেয়ে যাবো, মানে 1/2 × 5। তাহলে এখানে দেখো 5/2, এটা হয়ে যাবে 5/2, এটাকে যে ভাগ করো 2.5, 2.5 সেমি, এটা হচ্ছে আমার এফ এর মান। তাহলে আমরা এফ এর মান পেয়ে গেলাম 2.5 সেমি, বি নাম্বার অপশানটা। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর উপর যে কোনো একটি বিন্দু পি, ডি বিন্দু দিয়ে পি এ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা এ বি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তো ত্রিভুজ বিপি কিউ এর ক্ষেত্রফলটা বের করতে বলেছে। আচ্ছা, এটাও ভালো প্রশ্ন আছে। তো চলো আমরা তো প্রথমে ছবি তৈরি করে প্রশ্নটা আর ভালো করে বুঝবো। তাহলে দেখো ছবিটা আমাদের প্রথমে ত্রিভুজ বলেছে, এবিসি ত্রিভুজ আমরা তৈরি করে নিই। আমাদের এই যে এবিসি ত্রিভুজ। আচ্ছা, বিসি বাহুর মধ্যবিন্দু, এই যে আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলেছে, তো আমরা এডি মধ্যমা হয়ে যাবে, এডি মধ্যমা আমরা টেনে নিচ্ছি, এই যে আমাদের এডি মধ্যমা। আচ্ছা, বিসি বাহুর উপর যে কোনো আরেকটি বিন্দু পি নিতে বলেছে, তাহলে এখানে আমরা একটা বিন্দু নিয়ে নিলাম, পি বিন্দু। ওকে। আচ্ছা, ডি বিন্দু দিয়ে, এই যে ডি বিন্দু দিয়ে পিএ, পিএ মানে আমাদের দেখো এপি যোগ করতে হবে, পিএ বলেছে, চলো আমরা এপি যোগ করে দিই। প্রশ্নে বলেছে না পিএ, তাহলে পিএ যোগ করব, এই যে পিএ যোগ করলাম। দেখো তাহলে কি বলেছে প্রশ্নটা এখানে ধ্যান দিয়ে দেখো, যে ডি বিন্দু দিয়ে, এই যে ডি বিন্দু দিয়ে পিএ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা, মানে এর সমান্তরাল সরলরেখা ডি বিন্দু দিয়ে আমাদের অঙ্কন করতে বলছে, যেটা এবিকে কিউ বিন্দুতে ছেদ করবে, যে এবিকে কিউ বিন্দুতে ছেদ করবে। চলো, তো দেখো সমান্তরাল সরলরেখা মানে পিএটা যেভাবে হেলে আছে ততটাই এদিকে হেলে থাকবে, এইভাবে করে। তাহলে আমরা সমান্তরাল সরলরেখাটা দেখো এইভাবে আমরা তৈরি করে নিতে পারবো, একদম যেভাবে এটা হেলে আছে সেভাবে এটাও হেলে থাকবে। এই যে দেখো আমরা তৈরি করলাম, আর এবিকে কিউ বিন্দুতে ছেদ করবে এই সমান্তরাল সরলরেখাটা, তাহলে এই বিন্দুটা আমাদের কিউ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এভাবে কিন্তু আমাদের প্রশ্নে বলেছে। আর এখানে আমাদের যেটা বলেছে দেখো, যার মানটা বের করতে বলছে ত্রিভুজ বিপি কিউ, ত্রিভুজ বিপি কিউ, দেখো ত্রিভুজ বিপি কিউ, তাহলে আমাদের দেখো তো পি কিউতে যোগ করতে হবে, যেভাবে প্রশ্ন বলেছে সেভাবে আমাদের কাজটা করতে হচ্ছে। তাহলে আমাদের এখানে পি কিউ যোগ করতে হবে। চলো পি কিউ যোগ করে নিই, আমরা এই যে পি কিউ যোগ করে নিলাম। তাহলে আমাদের এখন ত্রিভুজটা তৈরি হলো বিপি কিউ। এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই বের করতে বলেছে, কার সঙ্গে সমান হবে। ঠিক আছে, দেখো প্রশ্ন অনুসারে আমরা ছবিটা তৈরি করে নিয়েছি। এবার আমরা অ্যান্সারটা দেখাবো। আচ্ছা, তাহলে দেখো তো আমরা কীভাবে অ্যান্সার দেখাবো। তাহলে এখানে আমরা যেটা করব, প্রথমে দেখো আমাদের এই যে দেখো এই যে ত্রিভুজ এবিডি, এই যে দেখো ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটা আমাদের হাফ হবে ত্রিভুজ এবিসি। ঠিক আছে, দেখো এডি যে মধ্যমা, কোনো ত্রিভুজের মধ্যমা, সেই ত্রিভুজটাকে সমান দুটি ত্রিভুজে ভাগ করে দেয়। তাহলে এদিকার ত্রিভুজটা পুরো ত্রিভুজে অর্ধেক হয়ে যাবে। এখানে পাশে বলতে পারো যেহেতু এডি মধ্যমা, এটা এডি মধ্যমার জন্য এটা ঘটলো, এই যে দেখো। আচ্ছা, এটা আমরা বের করে রেখে দিলাম। এরপরে আমরা দেখো কোনটা বের করব, এবার আমরা বের করব এটা। এখানে দেখো আমাদের যেহেতু এখানে বলে দিয়েছে যে পি এর সমান্তরাল কিউডি, ঠিক আছে, এই যে মানে এপি সমান্তরাল কিউডি, এটা সমান্তরাল আছে। তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজ সমান করতে পারবো। কোন দুটো ত্রিভুজ, চলো আমি এখানে দেখাচ্ছি তোমাদের। ত্রিভুজ এডি কিউ, মানে এই ত্রিভুজটা দেখো এডি কিউ ত্রিভুজ সমান সমান হয়ে যাবে ত্রিভুজ পিডি কিউ, মানে এই ত্রিভুজটা ত্রিভুজ পিডি কিউ, এটা এডি কিউ মানে এই ত্রিভুজটা, আর পিডি কিউ মানে এই ত্রিভুজটা সমান হবে। কেন সমান, চলো কারণটা এবার তোমাদের বলি। দেখো আমাদের এখানে যেহেতু এরা সমান্তরাল আছে, এই যে এপি সমান্তরাল কিউডি, তাই না, তাহলে এরা সমান্তরাল আছে। দেখো এখানে একই ভূমি
একই ভূমির পর দুটি ত্রিভুজ অবস্থান করেছে এবং একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থান করেছে এই দুটি ত্রিভুজ মানে এই দুটি ত্রিভুজের ভূমি কিউডি আছে এবং এই দুটো ত্রিভুজ একই সমান্তরাল সরলরেখার যুগল দেখো এর মধ্যে অবস্থান করেছে। এই যে দেখো কিউডি আর এপি এর মধ্যে অবস্থান করেছে, লক্ষ্য করো। এই যে এডি কিউ, এই যে এডি কিউ ভূমিটা আমাদের এই যে কিউডি, আর এই ত্রিভুজটা পিডি কিউ এই ত্রিভুজের ভূমি কিউডি, তাই না? একই ভূমি আছে আর একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থান করছে এই দুটো ত্রিভুজ। তাহলে এখানে আমরা বলে দেব যে এই যে ত্রিভুজ, এটা তোমরা এখানে লিখতে পারো, ত্রিভুজ এডি কিউ ও ত্রিভুজ পিডি কিউ একই ভূমি কে আছে এখানে? কিউডি আছে। একই ভূমি কিউডি ও একই সমান্তরাল সরলরেখা যুগল সেখানে দেখো যুগল বানানটা, সমান্তরাল সরলরেখার যুগল কিউডি ও এপি এর মধ্যে অবস্থিত দেখা যাচ্ছে না, এর মধ্যে অবস্থিত। এই যে আমাদের একটা উপপাদ্য আছে, তাহলে যে কোনো দুটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে যদি অবস্থান করে তাহলে সেই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। ওকে, কারণটা তোমাদের কিন্তু পাশে বলে দিলাম। আচ্ছা, তাহলে এই দুটো ত্রিভুজ আমরা সমান পেয়ে গেলাম, এটা আমাদের কাজে লাগবে অ্যান্সারটা পাওয়ার জন্য। এবার আমরা যেটা করব, দেখো যে ত্রিভুজ, এই যে আমাদের দেখো এখানে ত্রিভুজ এডিবি, এই যে এডিবি ত্রিভুজটা, এই যে ত্রিভুজ এডিবি এই ত্রিভুজটা দুটো ত্রিভুজে আমাদের বিভক্ত আছে। কোন দুটি ত্রিভুজে? দেখো দুটি ত্রিভুজকে যদি যোগ করি আমরা, ত্রিভুজ বিডি কিউ এই ত্রিভুজটা প্লাস ত্রিভুজ আর কোনটা আছে? এডি কিউ মানে এদিককার ত্রিভুজটা নিয়ে হচ্ছে পুরো আমাদের এবিডি ত্রিভুজ। তাহলে এটা হবে ত্রিভুজ এডি কিউ, তাই তো? এই দুটো ত্রিভুজ নিয়ে আমাদের এই ত্রিভুজটা। আচ্ছা, তাহলে ত্রিভুজ এডিবি সমান এবার দেখো তো আমরা এখানে এই যে দেখো এডি কিউ এই যে ত্রিভুজটা আছে না এডি কিউ, এই ত্রিভুজের মানটা আমরা পেয়ে গেলাম ত্রিভুজ পিডি কিউ। তাহলে আমরা এর জায়গায় আমরা ত্রিভুজ পিডি কিউ লিখতে পারবো। তাই এদিকে ত্রিভুজ বিডি কিউ প্লাস আর এদিকে ত্রিভুজ এডি কিউ আছে, এই যে এডি কিউ জায়গায় আমরা লিখে দেবো ত্রিভুজ পিডি কিউ। ত্রিভুজ একে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, ত্রিভুজ পিডি কিউ। এটা কোথা থেকে পেলাম? 1 থেকে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো তো এই দুটো ত্রিভুজের যোগফল, তাদেরকে ত্রিভুজ এডিবি, তাহলে এই দুটো ত্রিভুজের যোগফল দেখো, ত্রিভুজ বিডি কিউ ত্রিভুজটা, আর এটা হচ্ছে ত্রিভুজ পিডি কিউ মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ নিয়ে তো আমাদের ত্রিভুজ বিপি কিউ হবে। তাহলে দুটো ত্রিভুজ নিয়ে আমাদের কী হয়ে যাবে? ত্রিভুজ বিপি কিউ ত্রিভুজ, তাই তো? দেখো এবার আমি কি করব, ত্রিভুজ বিপি কিউ আগে লিখলাম আর ত্রিভুজ এডিবি এটা পরে লিখলাম, আমরা ঘুরে নিলাম। এবার দেখো এর মানটা আমরা বের করে রেখেছি প্রথমেই, যে ত্রিভুজ এবিডি, ঠিক আছে? এই যে দেখো ত্রিভুজ এই যে এবিডি আর ত্রিভুজ এডিবি, দেখো একই ত্রিভুজ। আমরা এখানে একটু নামটা যদি চেঞ্জ করে দিই, দেখো আরেকটা লাইন করছি আমরা, ত্রিভুজ বিপি কিউ। তো এই ত্রিভুজ এডিবি মানে এডিবি ত্রিভুজটা এবিডি একই ত্রিভুজ। চলো নামটা এখানে আমরা লিখবো এবিডি, এভাবে বলতে পারবো ত্রিভুজটা, দুটোতে একই ত্রিভুজ, নামটা শুধু চেঞ্জ করে দিলাম। ত্রিভুজের নাম তোমরা যেভাবে বলতে পারো, এডিবি ত্রিভুজ বলতে পারো এই ত্রিভুজটাকে, আর এবিডিও বলতে পারো, বিভিন্নভাবে ত্রিভুজটা বলা যায়। আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে বের করে রেখেছি ত্রিভুজ এবিডি, সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক, যেহেতু এডি মধ্যমা ছিল, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারবো। এটা হবে হাফ ত্রিভুজ এবিসি। দেখো তাহলে এটা আমাদের ছিল ত্রিভুজ বিপি কিউ। এই যে আমাদের ত্রিভুজ বিপি কিউ এই ত্রিভুজের মানটা পেয়ে গেলাম হাফ ত্রিভুজ এবিসি। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে? হাফ ত্রিভুজ এবিসি অপশানে। দেখো
তাহলে এই যে বি নম্বর অপশানটা মিলছে, হাফ ত্রিভুজ এবিসি। এবার আমরা চলে যাব কত নম্বর প্রশ্নে চলে যাব, 12 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো আমাদের প্রশ্নটা কী বলছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত আছে, মানে বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত আছে, এরকম প্রশ্নটা বলছে। দেখো বর্গক্ষেত্রটা ছবিটা আমি আঁকি। এই যে আমাদের ধরো একটি বর্গক্ষেত্র, আর এই বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত আছে, মানে দেখো এইভাবে হবে, মানে বৃত্তটা বর্গক্ষেত্রের বাহুগুলিকে স্পর্শ করবে, 4টি বাহুকে, এভাবে কিন্তু বৃত্তটা বর্গক্ষেত্রের 4টি বাহুকে স্পর্শ করবে। ওকে, আচ্ছা তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্র বাহু এবি, এখানে এবি হচ্ছে আমাদের কত, এবি হচ্ছে আমাদের 10 সেমি বলে দিয়েছে। তাহলে আমাদের বৃত্তের ব্যাস, দেখো বৃত্তের ব্যাস এইভাবে আমরা বলতে পারবো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের পি কিউ। দেখো এখানে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসটা সমান হবে, দেখো তাহলে এটা হবে আমাদের পি কিউ হয়ে যাবে। তাহলে পি কিউ কত হবে, 10 সেমি, তাহলে আমরা বৃত্তের ব্যাসও পেয়ে গেলাম, 10 সেমি পেয়ে গেলাম। তাহলে আমাদের 10 সেমি এই নম্বর অপশানটাই। 13 নম্বর প্রশ্নটা, আচ্ছা 13 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো। আচ্ছা এখানে আমাদের এই যে আমাদের একটি সমীকরণ দেওয়া আছে, এই যে রেখাটি, মানে এই সমীকরণটা রেখা হয়, তো এই রেখাটি এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা তাহলে দেখো মানে এইভাবে হবে আমাদের জিনিসটা, ধরো এই যে আমাদের তোমাদের এখানে দেখা ছবি এঁকে, এই যে আমাদের ওয়াই অক্ষ এক্স অক্ষ না, তাহলে এই যে আমাদের ধরো একটা রেখা, একটা সমীকরণ, তাহলে এই যে আমাদের এক্স অক্ষকে এখানে ছেদ করেছে, ওয়াই অক্ষকে এখানে ছেদ করেছে, এটা আমাদের ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। তাহলে যে পি ও কিউ ত্রিভুজটা তৈরি হলো না, এই যে রেখাটি, তাই তো, এই যে রেখাটি আমাদের, এই যে রেখাটি, তাহলে রেখাটি অক্ষ দুটিকে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা যে ত্রিভুজ গঠিত হয়, পি ও কিউ ত্রিভুজটা গঠিত হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে দেখো সহজে বের করে দিতে পারবো। তোমাদের এখানে একটা নিয়ম জানতে হবে, এই যে সমীকরণটা আছে না, একে ছেদিতাংশ আকার তৈরি করব। এই যে ছেদ করেছে অক্ষ দুটিকে, যে ছেদিতাংশ আকারটা এইভাবে করবা, দেখো এক্স, দেখো এই যে এ বি দেখতে পাচ্ছ ডান দিকে, তাহলে এ বি দিয়ে সবাইকে ভাগ করে দাও, মানে আমরা ডান পক্ষে 1 রাখবো, তাহলে এ এক্স বাই এ বি, পি ওয়াই ছিল বি ওয়াই বাই এ বি, আর এখানে তো এ বি আছে, এ বিকে আমরা ভাগ করছি এ বি দিয়ে, দেখো এ বি কেটে যাবে, এখানে এ কেটে যাবে, তাহলে এখানে এক্স বাই বি পাবা, আর এখানে ওয়াই, দেখো বি বি কাটবে, তাহলে এখানে ওয়াই বাই এ পাবা, আর এখানে 1। তাহলে এই যে আকারটা সমীকরণের, একই বলা হয় ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার বলতে দেখো মানে এই যে এক্স অক্ষকে ছেদ করবে না কোথায়, এই যে বি কমা 0 এভাবে বিন্দুতে ছেদ করবে, আর ওয়াই অক্ষকে যে ছেদ করবে এখানে এই যে এ আছে, তাহলে 0 কমা এ, ওয়াই অক্ষর বিন্দু প্রথমটা 0 হবে, 0 কমা এ, এই যেখানে এ আছে বলে। তা দেখো এই দুটি বিন্দুর স্থানকে এভাবে আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের দরকার, দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে এটা তো সমকোণী ত্রিভুজ তৈরি হবে, এই কোণটা 90 ডিগ্রি, তা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে ভূমি এটা ধরে নেবো, এটা আমাদের কত, এটা হচ্ছে বি একক, আর লম্ব এই যে এটা ওপিটা, তাহলে ওপিটা আমাদের কত এ একক, তাই না। তাহলে আমরা দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল কী পাবো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমিটা আমরা বি একক বললাম, বি একক, আর লম্বটা হচ্ছে এ একক, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব মানে এ একক। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমাদের কত যাবে, এ বি বাই 2 বর্গ একক, এটা আমাদের অ্যান্সার, এ বি বাই 2 বর্গ একক। তা দেখো তো কোথায় আছে আমাদের, এই যে ডি নম্বর অপশানে আছে, এটা আমাদের অ্যান্সার। চলো এবার আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্নে। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে আমাদের করা হয়েছে। তোমাদের কোথায় যেতে হবে, তোমরা চলে যাবা, এটা হচ্ছে প্রথম স্কুলে আছে, প্রথম যে ক্লাসটা দিয়েছে তোমাদের 3rd ইউনিট টেস্টের। তো প্রথম স্কুল 1 এস থেকে স্কুল, তাহলে 1 নম্বর স্কুলে তোমরা দেখবা সেখানে 1-এর 13 নম্বর অঙ্কটা আছে, 1-এর 13। তো আগের ক্লাসে গিয়ে মানে প্রথম ক্লাসটা তোমরা গিয়ে অঙ্কটা দেখে নিবা যারা দেখোনি, এবং যারা দেখেছো আবার বুঝতে চাও তাহলে আবার তোমরা বুঝো, ঠিক আছে, একই অঙ্ক তোমাদের বারবার বোঝা দরকার। তো আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলোতে। চলো আমরা 2-এর প্রশ্নগুলো দেখে নেব। 2-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে।
বলছে কোনো দ্রব্যের ক্রয়মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 8% লাভ থাকবে। আচ্ছা, প্রশ্নটা তো খুবই ভালো প্রশ্ন। তো চলো দেখো সমাধান করা যাক। কীভাবে করবো আমরা? তো দেখো তো আমাদের কথাটা কি বলেছে। এখানে বলেছে ক্রয় মূল্যটা, দেখো কোনো দ্রব্যের ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্যচিত করা হয়, তখন ক্রেতাকে 10% কমিশন দিয়েও 8% লাভ হবে। মানে এরকম বলছে, ধরো কোনো একটা জিনিস ও ক্রয় করেছিল, তাই তো? একটা জিনিস ক্রয় করেছে, ধরো কত, 5 টাকায় ক্রয় করেছে। এবার ক্রয় মূল্যটাকে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করা হলো। তার বিক্রয় মূল্যটা ধার্য করা হয়েছে, এটা ধরে নিলাম এটা 10 টাকা, ঠিক আছে? তা ক্রয় মূল্যটাকে বাড়িয়ে এখানে বাড়ানো হয়েছে, সেটাই কতটা শতকরা বাড়ানো হয়েছে সেটা কিন্তু চেয়েছে। তা ক্রয় মূল্যটাকে বাড়িয়ে যে বিক্রয় মূল্য ধার্য করা হলো সেটা হচ্ছে আমাদের 10 টাকা ধরে নিলাম। তা কত বাড়িয়েছে? 5 টাকা বাড়িয়েছে না? তার এই যে বাড়ানোটা, শতকরা বাড়ানো কত সেটা আমাদের বের করতে বলেছে, 5 টাকা শতকরা। তো দেখো, তো আমাদের এখানে প্রথমে আমরা ধরবো যে এই যে আমাদের এই যে ক্রয় মূল্যটাকে বাড়িয়ে যে বিক্রয় মূল্য ধার্য করা হয়েছিল, সেই বিক্রয় মূল্যটা আমরা ধরে নেব আগে, ঠিক আছে? তো চলো বিক্রয় মূল্য ধরে নিই। বিক্রয় মূল্য ধরে নিয়ে এগুলো আমাদের এই যে কমিশন বলেছে, মানে ছাড় দিয়েছে আর লাভ বলে দিয়েছে, এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো চলো, তো আমরা কি করব, প্রথমে লিখি ধরি। আমরা কিন্তু এই যে ক্রয় মূল্যটাকে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করা হয়েছিল না, সেই বিক্রয় মূল্য কত ধার্য হয়েছিল, কত বিক্রয় মূল্য ধরা হয়েছিল, সেই বিক্রয় মূল্যটা আমরা ধরে নিব। তো ধরি বিক্রয় মূল্য যে ধার্য করা হয়েছিল, এখানে বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে, ঠিক আছে? মানে ধার্য করা মানে কি, মানে ওই দামটা একটা ধরা হলো যে এই দামে বিক্রি করবে। বিক্রয় মূল্য ধার্য করা হয়েছিল কত, আমরা ধরে নিলাম যে X টাকা। এই যেটা আমরা 10 টাকা বললাম না, সেটা X টাকা। আচ্ছা, তাহলে এবার দেখো এই যে যেটা ধার্য হলো, বিক্রয় মূল্য ধরা হয়ে গেল, সেখান থেকে আবার দেখো এই যে 10% ছাড় দিয়েছে, কমিশন মানে ছাড় দিয়েছে। তাহলে আমরা এবার দেখো এই যে 10% ছাড়ে আমার বিক্রয় মূল্য, এবার এই টাকাটা ধার্য করা হলো, এটা হচ্ছে লিখিত দাম, এখান থেকে ছাড় দিয়েছে, তাহলে ছাড় দিয়ে কত আমাদের বিক্রয় মূল্য সেটা বের করবো। তো আমরা লিখবো এখন 10% ছাড়ে, 10% ছাড় দিয়ে বিক্রয় মূল্য আচ্ছা, 10% ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত হবে? দেখো আমাদের প্রথমে বিক্রয় মূল্য ছিল এই যে X টাকা, তাহলে এখান থেকে ছাড় দিচ্ছে এই যে X টাকার পর ছাড় দিবে, মানে X গুণিত 10/100, যেহেতু 10% ছাড় দেবে, এভাবেই তো ছাড় হয়। তাহলে এই যে দেখো 0 কেটে দিলাম, তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করে নেব। তাহলে এটা আমাদের 10, এটা হবে 10X আর এটা X, তাহলে এটা তোমরা বিয়োগ করে পেয়ে যাবা 9X/10 পেয়ে যাবা। তাহলে এই যে আমাদের এখন বিক্রয় মূল্য দাঁড়িয়ে গেল, এটা আমাদের বিক্রয় মূল্য। এবার আবার দেখো লাভ বলে দিয়েছে, আমাদের ক্রয় মূল্য চাই। এই যে ক্রয় মূল্য এখানে বলেছিলাম না, এই ক্রয় মূল্যটা কত ছিল, তখনই বলতে পারবো। দেখো বিক্রয় মূল্য তখন পেয়ে গেলাম আমরা, তাহলে এই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্যটা যেহেতু পেয়ে যাই, তখনই বলতে পারবো যে ক্রয় মূল্য কত বাড়িয়েছিল। তো চলো আমরা দেখো ক্রয় মূল্যটা পাওয়ার জন্য এই যে লাভ বলে দিয়েছেন 8%, এখান থেকে ক্রয় মূল্যটা বেরিয়ে আসবে। আমাদের বলেছে এখানে লাভ কত বলেছে, 8%। দেখো এখানে 8% লাভ দেখে কী বলতে পারবো, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 108 টাকা, তাই না? এই যে 8% লাভ থেকে বলতে পারবো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 108 টাকা। তাহলে ঘুরিয়ে বলি কথাটা, 108 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। চলো, যেহেতু আমাদের বিক্রয় মূল্য পেয়ে গেছি, তা আমরা লিখবো 108 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্যটা আমাদের দরকার। ক্রয় মূল্য কত হবে, 100 টাকা হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য হয়ে যাবে আমাদের 100 টাকা। এই দেখো, এটা কিন্তু লাভ দেখে বলতে পারবো, ঠিক আছে? 8% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 108 টাকা, আর 108 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আচ্ছা, 1 টাকা বিক্রয় মূল্য যদি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/108 টাকা। আর বিক্রয় মূল্য কত ছিল আমাদের, বিক্রয় মূল্য ছিল এই যে 9X/10, তাহলে আমরা বলতে পারবো যে 9X, এই যে দেখো 9X/10 টাকা বিক্রয় মূল্য হলে, দেখা যাচ্ছে না, দেখো যে 9X/10 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য বেরিয়ে আসছে,
তাহলে 100/108 গুণিত 9x/10। এই যে দেখো, এটাকে আমরা সরল করে কি একটা ক্রয় মূল্য পেয়ে যাবো। 0 0 কেটে দাও। আচ্ছা, আমরা যদি কাটাকাটি করি দেখো তো, এই যে 9 দিয়ে কাটাকাটি, 9 কে 9, এটা 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 কে 9, 9 দিয়ে 18। ওকে, এবার এখানে আমরা 2 দিয়ে করি, 2 5 10 আর 2 6 12, আর কাটাটা যাবে, আর যাচ্ছে না কাটাকাটি। তাহলে ক্রয় মূল্য কত পেয়ে গেলাম দেখো, সিপি, যেটাকে আমরা ক্রয় মূল্য বলবো, কস্ট প্রাইস সিপি। তাহলে ক্রয় মূল্যটা পেয়ে গেলাম 5x/6, ঠিক আছে, 5x/6 টাকা। এই যে ক্রয় মূল্য, এটা আমাদের খুবই দরকার। ওকে, এই যে দেখো ক্রয় মূল্য বলেছিলাম 5 টাকা, তখন ক্রয় মূল্য পেয়ে গেলাম এই টাকা। আর আমাদের যেটার দাম ধার্য করা হয়েছিল, মানে এখান থেকে দেখো এই যে ক্রয় মূল্যটা বাড়িয়ে ধার্য করা হয়েছে কত, x টাকা। তাহলে কত আমাদের বাড়িয়ে, তা আমরা দেখো এই যে x টাকা থেকে যদি আমরা এটা বিয়োগ দিয়ে দিই, তখন কিন্তু বলতে পারবো যে কত টাকা বাড়ানো হয়েছিল, তাই না? তো আমরা এখন করব যে ক্রয় মূল্য বাড়ানো হয়েছে, এটা আমরা বলতে পারবো। শতকরা কত বাড়ানো হয়েছিল সেটা বেরিয়ে আসবে। তা আমরা আগে বের করি ক্রয় মূল্য কত বাড়ানো হয়েছিল। তো আমরা লিখব ক্রয় মূল্য, তাহলে অতএব দিয়ে লিখি, অতএব ক্রয় মূল্য বাড়ানো হয়েছে কত, দেখো এই যে আমাদের ধার্য মূল্য, যে দেখো যেটা বিক্রয় মূল্য যেটা ধার্য ধরেছিলাম, বিক্রয় মূল্যটা ধার্য, যেটা প্রথমে ক্রয় মূল্যটাকে বাড়িয়ে যে বিক্রয় মূল্য ধার্য করা হয়েছিল x টাকা, তাহলে এটা আমাদের বেশি। এই যে আমাদের দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমরা যদি এটা বাদ দিয়ে দিই, তাই তো, এই যে টাকাটা তোমাদের বলেছিলাম না, এই যে 5 টাকা যে ক্রয় মূল্য হয়, এখান থেকে বাড়িয়ে ধরো 10 টাকা আমাদের বিক্রয় মূল্যটা ধার্য করা হলো, তাহলে কত, 5 টাকা। তা 10 থেকে 5 বিয়োগ করে আমাদের 5 টাকা বের হবে না, এরকম ব্যাপারটা। এটা আমাদের এখানে x, আর এটা আমাদের এখানে কত, এটা আমাদের হচ্ছে 5x/6। এই যে তাহলে এখান থেকে বাড়িয়ে এই অবধি আনা গেছে, তাহলে কত বাড়ানো গেছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিতে হবে। তা দেখো বিয়োগ দিয়ে আমাদের কত আসছে, 6x টাকা। তো এটা বিয়োগ করে x/6 টাকা। এই যে দেখো, তাহলে আমাদের দেখো ক্রয় মূল্য কত বাড়ানো হয়েছিল, এই যে x/6 টাকা বাড়ানো হয়েছিল। এবার শতকরা কত বাড়ানো হয়েছিল, দেখো ক্রয় মূল্য দেখো এই থেকে বাড়ানো হয়েছে এত থেকে, তাহলে এত থেকে বাড়ানো হয় এত টাকা, 1 টাকায় কত, 100 টাকা কত, 100 টাকায় শতকরা। তো এবার আমরা লিখব যে 5x/6 টাকায় বাড়ানো হয়েছে x/6 টাকা। এই যে দেখো ক্রয় মূল্য বাড়ানো হয়েছিল, তাহলে 1 টাকায় বাড়ানো হয়েছে, তো 1 টাকায় বাড়ানো হবে কত, তাহলে x/6, দেখো আমরা কি জানি, আমরা এটা নিচে নামিয়ে দেবো, তাই তো। দেখো তাহলে x/6 এটা নিচে নামিয়ে দাও, এই যে 5x/6, ঠিক আছে, মানে 1 নিচে নামাবো। আচ্ছা, এটাকে একটু সরল করে না, তাহলে x/6, এটা উল্টে যাবে, এটা 6/5x হয়ে যাবে, এটা 6 কেটে দাও, তাহলে এটা কত হয়ে গেল, x/5x। আচ্ছা, এখানে x কেটে দিতে পারবো, তাহলে আমরা এটা কত পেয়ে যাবো, এটা পেয়ে যাবো 1/5 পেয়ে যাবো, এত টাকা। একে হচ্ছে এত। আচ্ছা, 100 কত হবে শতকরা, যেহেতু আমাদের দেখো, তাহলে 100 টাকায় বাড়ানো হয়েছে, কত ক্রয় মূল্য বাড়ানো হয়েছে, তাহলে 1/5 পেয়েছিলাম, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, কাটাকাটি করে দাও, 5 × 10 = 20। দেখো এই যে আমাদের অ্যান্সারটা চলে আসলো 20%, মানে ক্রয় মূল্য শতকরা 20% বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করা হয়েছিল, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 20%। এই যে দেখো, কোনো দ্রব্যের ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়াবে, তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেলাম, এই যে এখানে অ্যান্সারটা কত হারে বাড়াবে, 20% হারে বাড়াবে। ওকে, আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। 2 দেখো 2 প্রশ্নটা কী বলছে, এখানে আমাদের বলছে কোনো দ্রব্যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে, আর শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বের করতে বলেছে। দেখো, তা প্রথম শ্রেণী, এই যে দেখো, তো শ্রেণীগুলো লক্ষ্য করো, শ্রেণী সীমানায় তৈরি নাই, তাহলে এদেরকে শ্রেণী সীমানায় তৈরি করে দিতে হবে। তার প্রথম শ্রেণীটা আছে আমাদের 1 মাইনাস না, এটা 1 থেকে 10 আছে, তাহলে এটা শ্রেণী সীমানায় তৈরি নাই বলতে কী করে বুঝলাম, এই যে 10 আছে না, এখানে 10 থাকা দরকার, মানে এটা যেটা শেষ হবে সেটা শুরু হবে,
আবার যেটা শেষ হবে শুরু হবে। এভাবে নাই বলে তোমরা কী করবো, হাফ কমাবো হাফ বাড়াবা। এখান থেকে হাফ কমালে পরে 0.5 হয়ে যাবে, এখান থেকে হাফ বাড়ালে পরে 10.5 হয়ে যাবে। তাহলে এইভাবে তৈরি করে নিতে হবে। তৈরি করে তারপরে তোমরা শ্রেণী দৈর্ঘ্য করে দেবা। শ্রেণী দৈর্ঘ্য দরকার পড়বে। তা শ্রেণী দৈর্ঘ্য কত হবে দেখো, এই যে আমাদের উচ্চ থেকে এই যে নিম্ন বিয়োগ করে দাও। তাহলে এটা 0, এটা আমাদের কত দাঁড়াবে, আচ্ছা এটা আমাদের দাঁড়িয়ে যাবে, এটা দেখো এটা আমাদের 0 দাঁড়িয়ে যাবে, আর এটা 10 দাঁড়িয়ে যাবে। তাহলে আমাদের দেখো এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। আর এখানে আমরা শ্রেণী দৈর্ঘ্য কত পেয়ে যাচ্ছি, শ্রেণী দৈর্ঘ্য, এটা আমাদের খুব দরকার, তাই না? আমাদের প্রথম শ্রেণী মানে কোনো শ্রেণী যেহেতু পরিসংখ্যা ঘনত্ব বের করতে হয়, তাহলে শ্রেণী দৈর্ঘ্য প্রয়োজন পড়বে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য আমরা 10 পেয়ে গেলাম। দেখো তোমরা যদি একবারই বিয়োগ করে দিতে না এখানে যে উচ্চ থেকে নিম্ন, তখন 9 পেয়ে যেতে, কিন্তু 10 থেকে 1 বিয়োগ করে 9, তার 9টা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য হবে না। ওকে, এটা কিন্তু অবজেক্টিভ প্রশ্নে দেয়, কিছু শ্রেণী দেওয়া থাকে এভাবে, তখন তোমাদের জানতে চাইবে যে শ্রেণী দৈর্ঘ্য কত। তো অনেকে কীভাবে যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায় বলে তারা উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে দেবে, কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে যে শ্রেণীগুলো কি শ্রেণী সীমানায় সাজানো আছে। যদি না থাকে মানে যে শেষে যেটা থাকবে সেটা থেকে আবার শুরু হবে, আবার যেটা থাকবে সেটা শুরু হবে। এইভাবে যদি সবগুলো সাজিয়ে নাও, হাফ কমাও হাফ বাড়াও, হাফ কমাও হাফ বাড়াও, তখন দেখবা যেটা শেষ হবে শুরু হবে, আবার শেষ হবে শুরু হবে, এভাবে কিন্তু চলে আসবে শ্রেণীগুলো। তখন তোমরা উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে দেখো শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাবা। আচ্ছা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন দেখো প্রথম শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব। তা প্রথম শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব তোমরা পেয়ে যাবা কী করে, দেখো প্রথম শ্রেণীর পরিসংখ্যাকে, এই যে পরিসংখ্যা 6কে তোমরা ভাগ করে দেবা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে, এই যে 10 দিয়ে ভাগ করে দাও, এই যে থেকে ভাগ করো, এটা 0.6 পেয়ে যাবো। একটা 0 মানে একটা দশমিক। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমাদের যেটা বলেছিল, এই যে দেখো এই যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আমরা পেয়ে গেলাম কত, আমরা পেয়ে গেলাম এই যে আমাদের অ্যান্সার। আর শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা জানতে চেয়েছে, এই যে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা আমরা এখানে বের করে দেখাবো। তো দেখো আপেক্ষিক পরিসংখ্যা পাওয়ার যে সূত্রগুলো মনে রাখতে হবে এখানে। কী সূত্রটা দেখো, যে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা জানতে চাইবে, যে শেষ শ্রেণী বলতে এটা হচ্ছে আমাদের শেষ শ্রেণী। তো শেষ শ্রেণীর পরিসংখ্যা মানে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এটাই হয় আমাদের আপেক্ষিক পরিসংখ্যা। মোট পরিসংখ্যা বলতে এই যে পরিসংখ্যাগুলো আছে না, তো সবগুলো পরিসংখ্যা যোগ করে নেবা, এদের যোগফলটা হবে মোট পরিসংখ্যা। তা এদের যদি যোগ করো সবগুলো পরিসংখ্যা, তুমি যোগ করে কত পেয়ে যাবা, এখানে যোগ করে পেয়ে যাবা 30 পেয়ে যাবা, ঠিক আছে? এদের যে যোগ করো কত পাবা, যোগ করে 30, তা 30 দিয়ে ভাগ করে দাও, এটা কাটাকাটি করে দাও, এটা হবে আমাদের 15। দেখো 1/15, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আর শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা 1/15। ওকে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব 0.6 আর শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা 1/15। আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। আচ্ছা লগের সমীকরণ দেওয়া আছে, এখানে এ ও বি এর মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। তা দেখো এই যে লগের সমীকরণটা দেওয়া আছে না, এখান থেকে যদি লগ সরিয়ে দাও তখনই আমরা এ বির মধ্যে সম্পর্ক পেয়ে যাব। লগ দেখো এখানে 10 নিধানের সাপেক্ষে আছে না, এখানে নিধান নাই, এই দেখো এটা পুরোটা লগারিদম, তাহলে নিধান নাই বলে তোমরা 10 নিধান ধরে নিতে হবে। নিধান না থাকলে পরে এখানে 10 নিধান আছে না, তাহলে এখানে আমরা 10 নিধান ধরে নিব। তা 10 নিধানের সাপেক্ষে আমরা লগগুলো ভ্যানিশ করতে পারবো আর লগারিদম সমান হয়ে যাবে। তা দেখো উভয় দিকে লগ আছে বলে নিধান একই, এখানেও নিধান 10 আর এখানেও নিধান 10 আমরা ধরে নিলাম। তাহলে আমাদের লগ ভ্যানিশ করে তার লগারিদমগুলো রয়ে যাবে। দেখো a/b প্লাস b/a প্লাস 2, এই যে লগারিদমটা সমান, আর এর লগারিদমটা 4 আছে, তাই 4-এর সঙ্গে সমান হবে। দেখো উভয় পক্ষে লগ ভ্যানিশ করে দিলাম আমরা। এভাবে করতে পারবা, কারণ এখানে লগ আছে সমান আবার লগ আছে, আর নিধানটা আবার সমান আছে, নিধান সমান থাকবে তারপরে কিন্তু হবে। এখানে নিধান নাই বলে আমরা নিধানটা 10 নিতে পারবো। ওকে, চলো এখান থেকে আমরা তো সরলটা করি, a/b প্লাস b/a। আচ্ছা এখানে এটা এদিকে বিয়োগ হয়ে যাবে, 4 - 2, তাহলে এটা a/b প্লাস b/a, এটা 2 পেয়ে যাবা। আচ্ছা আমরা এখন ভগ্নাংশ যোগ বিয়োগ করে নিই। দেখো আমাদের ab হচ্ছে আমাদের কি, ab হচ্ছে আমাদের লসাগু, এটা b চলে গেলে এটা a স্কোয়ার হবে, এটা a চলে গেলে তো এটা b স্কোয়ার আসবে, এদিকে 2 আছে, এবার আমরা বর্গমূল করে নেব। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 2ab হবে। আচ্ছা সবাইকে বাঁ দিকে নিয়ে আসি, a স্কোয়ার মাইনাস 2ab আগে লিখলাম, তারপরে প্লাস b স্কোয়ারটা পরে লিখলাম। এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র,
তাহলে সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা 0 আছে বলে স্কয়ার ওঠাতে পারবো, তাহলে অতএব a মাইনাস বি, এই যে a মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখো a সমান সমান b পেয়ে গেলাম। তাহলে a b এর মধ্যে যে সম্পর্ক বের করতে বলেছিল এটাই কিন্তু সম্পর্ক, a ও b সমান, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা চলে আসবো 4 নম্বরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বিষমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা ভালো প্রশ্ন আছে, চলো দেখো প্রশ্নের অ্যান্সারটা কীভাবে হবে। তাহলে আমরা দেখো বিষমবাহু ত্রিভুজ বলেছে, বিষমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য অসমান। তো আমরা ধরে নেব যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান নয়। তো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান নয় এরকম ত্রিভুজ আমরা ধরে নিলাম যে বাহুগুলি এ বি সি, ঠিক আছে, এ বি সি আমরা 3টে বাহু ধরে নিলাম। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমরা আগে প্রথমে কী করব, অর্ধ পরিসীমা যেটাকে বলা হয় এস, এস বলতে অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। তাহলে অর্ধ পরিসীমা বলতে পরিসীমা কি, এই যে বাহুগুলির যোগফল, এই যে 3টি বাহু এদের যোগফলটাই হচ্ছে পরিসীমা, আর একে 2 দিয়ে ভাগ করে দেবো, একে বলা হয় অর্ধ পরিসীমা। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, 3টি বাহুর মান জানা আছে, অর্ধ পরিসীমা বের করে নিলাম। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা তৈরি করতে পারবো। ত্রিভুজ বলতে দেখো এই যে আমাদের ত্রিভুজ, ছোট ত্রিভুজ বা এটাকে ডেল্টা বলতে পারো, ডেল্টা, ঠিক আছে, যে ডেল্টা সমান সমান, তো ডেল্টা সমান সমান মানে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা দেখো, সেই সূত্রটা হচ্ছে আমাদের এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথমে ত্রিভুজটাকে প্রথম ত্রিভুজের বাহুগুলোকে এ বি সি ধরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিলাম। এরপরে কী বলেছে দেখো, এরপরে বলেছে যে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ যদি করা হয়, তাহলে বাহুগুলো দ্বিগুণ বলতে হয়ে যাবে 2a 2b আর 2c হয়ে যাবে। তাহলে এখন আমাদের অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমাকে এখন আমরা এস ড্যাশ ধরে নিলাম, আগে ছিল এস এখন এস ড্যাশ অর্ধ পরিসীমা। তাহলে আমাদের কি এই যে পরিসীমা আগে মানে বাহুগুলো যোগ করো, 2a এটা 2b হবে, 2b 2c বাই 2, এই যে পরিসীমা বাই 2। আচ্ছা তাহলে এখানে সরলটা করো, 2 কমন যাবে আমাদের, a প্লাস বি প্লাস সি বাই 2, 2 কেটে দাও। তাহলে এস ড্যাশ সমান সমান কত পেয়ে গেলাম দেখো, এস ড্যাশ সমান পেয়ে গেলাম a প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম, তাই তো। আচ্ছা তাহলে এখন দেখো আমরা এখানে এই যে এখান থেকে দেখো তো এই যে আমাদের এসের মান ছিল, এটা আমরা এইভাবে লিখতে পারবো তো, বর্গমূল করে দিলে 2s সমান সমান a প্লাস বি প্লাস সি, এই যে তাহলে a প্লাস বি প্লাস সির মান 2s। তাহলে আমরা দেখো এস ড্যাশ সমান সমান a প্লাস বি প্লাস সির জায়গায় আমরা 2s লিখতে পারবো। তা আমাদের এই ক্ষেত্রে অর্ধ পরিসীমাটা কত হয়ে গেল, 2s হয়ে গেল। ওকে, মানে বাহুগুলোকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আমাদের অর্ধ পরিসীমাটাও দ্বিগুণ হয়ে যাবে, এরকম বোঝাচ্ছে জিনিসটা। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে দেখো, মানে আমরা ধরে নেব এখানে দেখো কি ধরে নেব, ডেল্টা ড্যাশ ধরে নিলাম, এটা হচ্ছে ডেল্টা ড্যাশ। তো চলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের এই যে এস বলতে হচ্ছে এই যে এস ড্যাশ, আমরা যদি এখানে বসাই এস ড্যাশ বলতে 2s বসিয়ে দেবো এস ড্যাশের জায়গায়। তারপরে হবে আমাদের 2s মাইনাস 2a, তাই তো, এটা তো আমাদের এই যে 2s মাইনাস 2a, আবার 2s মাইনাস 2b, 2s মাইনাস 2c, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল অনুসারে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে অর্ধ পরিসীমা 2s ধরে আর বাহুগুলো 2a 2b 2c ধরে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এই যে ডেল্টা ড্যাশ। আচ্ছা তাহলে এখানে আমরা একটু সরলটা করি। তা দেখো এখানে লক্ষ্য করো আমরা কী পাবো, এই যে 2 আছে, এখান থেকে 2 কমন যাবে, তাহলে 2, এখান থেকেও 2 কমন যাবে 2, এখান থেকেও আমরা 2 কমন পাবো 2, তাহলে রয়ে যাবে আমাদের এইভাবে দেখো, এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এস ইন্টু এস মাইনাস এখানে এ হয়ে যাবে এস মাইনাস এ, আর এটা এস মাইনাস বি পেয়ে যাবা, দেখো 2 তো কমনে নিয়েছ এস মাইনাস বি, আর এখানে এস মাইনাস সি পেয়ে যাবা। এবার লক্ষ্য করো দুটো 2-এর জন্য একটা 2 বের করতে পারবা, আবার দুটো 2-এর জন্য একটা 2, আর এদেরকে আমরা বসিয়ে দিলাম যেটা আছে এস মাইনাস এ আর এস মাইনাস বি আর এস মাইনাস সি। আচ্ছা এখানে আমাদের 4, দেখো এর মানটা আমরা কি ডেল্টা পেয়েছি, তাহলে এখানে আমরা লিখে দেবো ডেল্টা বা ছোটো ত্রিভুজ। ওকে, তা দেখো এই যে ডেল্টা ড্যাশ কত পেয়ে গেলাম, 4 ডেল্টা পেয়ে গেলাম।
এবার দেখো আমাদের আগে ছিল আমাদের এটা ডেল্টা ছিল আগে ক্ষেত্রফলটা, এখন হয়ে গেল আমাদের ক্ষেত্রফলটা 4 ডেল্টা হয়ে গেল। তাহলে কতটা ক্ষেত্রফল বেড়েছে সেটা আমরা বের করব। তো লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল মানে ত্রিভুজের ক্ষেত্রফল বাড়ে। কতটা বাড়ে? এই যে 4 ডেল্টা থেকে ডেল্টা বাদ দিয়ে দাও, তাহলে 3 ডেল্টা, এতটা ক্ষেত্রফল বাড়ে। আচ্ছা শতকরা কতটা বাড়ে সেটা আমরা বের করব। তো লিখব শতকরা ক্ষেত্রফল বাড়ে। দেখো শতকরা ক্ষেত্রফল বাড়ে কীভাবে বের করব? যেটা ক্ষেত্রফল বাড়লো সেটা উপরে দিয়ে দাও, 3 ডেল্টা বাই কী থেকে বেড়েছে? আগে আমাদের ক্ষেত্রফলটা ছিল ডেল্টা, ডেল্টা থেকে তো বেড়েছে 3 ডেল্টা, তাহলে এখানে আমরা দিয়ে দেবো ডেল্টা। এই যে এটা হচ্ছে আমাদের ডেল্টা, মানে ছোটো ত্রিভুজের মতন হবে এটা, ওকে। মানে 3 ডেল্টা বাই ডেল্টা আর ইন্টু কত? 100। শতকরা যেহেতু 100 দিয়ে গুণ করতে হবে, তাই ডেল্টা ডেল্টা কেটে দাও, তাহলে আমাদের 3 আর 100 গুণ করে কত হবে? 300। এই যে আমাদের শতকরা ক্ষেত্রফল বাড়বে এত %, 300%, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা চলে আসবো আমরা এরপরে 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন কী বলছে? 2,-2 এবং 4,6 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে উভয় দিকে ও দৈর্ঘ্যের অর্ধাংশ পর্যন্ত প্রসারিত করা হলো, প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক বের করতে বলেছে। বাহ, এটা তো ভালো প্রশ্ন, পরে মনে হচ্ছে। চলো এই প্রশ্নে আমরা সমাধানটা করি। চলো আমরা ছবিটা আগে তৈরি করব, তারপরে আমরা প্রশ্নটা ভালো করে বুঝবো। দেখো আমাদের যে বলেছে এখানে, এই যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ উভয় দিকে ও দৈর্ঘ্যের অর্ধাংশ পর্যন্ত প্রসারিত করবে, তাই তো? অর্ধাংশ বলতে যে দৈর্ঘ্যটা হবে, এই যে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ যে দৈর্ঘ্যটা হবে, ঠিক আছে, তার অর্ধাংশ মানে অর্ধেক প্রসারিত করবে। মানে দেখো আমি তোমাদের ছবিটা এইভাবে দেখিয়ে দেবো। ধরো আমি প্রসারিত করে নিলাম, ধরো সম্পূর্ণ প্রসারিত দেখিয়ে দিলাম। আমাদের এখানে আমাদের ধরো এ বিন্দু আছে, এই যে প্রথম বিন্দুটা, এই বিন্দুটা আছে 2,-2, আর এই জায়গায় আমি ধরে নিলাম এটা আমাদের বি বিন্দুটা আছে। বি বিন্দুটা আছে কত? এই যে 4,6 আছে। দেখো উভয় দিকে বলতে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ উভয় দিকে আর দৈর্ঘ্যের অর্ধাংশ, মানে যা দৈর্ঘ্যটা আছে, মানে এই দৈর্ঘ্যটা মানে এ বিটা যদি আমাদের 2 হয়ে যায়, টোটাল এ বি দৈর্ঘ্য 2 একক হলে পড়ে, তার অর্ধেক মানে এই দিকে 1 একক হবে, 1 একক বাড়িয়েছে, আর এই দিকেও 1 একক বাড়িয়েছে। মানে এখানে যে আমাদের সি বিন্দুটা আছে, এইদিকে এটা 1 একক, আর এদিকে যে আমাদের এটা আমরা ডি বিন্দু নিয়ে নিলাম, এই যে ডি বিন্দুটা এদিকে আমাদের 1 একক, মানে 1 একক করে বাড়িয়েছে আমাদের বিন্দুটা, ওকে। এই যে আমাদের বিন্দুটা, তাহলে এটা কিন্তু প্রশ্ন বলেছিল যে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ উভয় দিকে দৈর্ঘ্যের অর্ধাংশ করে বাড়াচ্ছে, মানে অর্ধেক করে বাড়াবে এদিকে। 2 একক হলে পরে 1 একক বাড়াচ্ছে এদিকে, 1 একক এদিকে বাড়াবে। এভাবে প্রসারিত করা হলে যে প্রান্ত বিন্দু পাবো, যে সি বিন্দু আর ডি বিন্দু, প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। আচ্ছা এখন আমরা এই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম, এটা x1, এটা y1 ধরে নিলাম, আর এই বিন্দুটা ধরে নিলাম আমরা x2, y2 ধরে নিলাম, ওকে। আচ্ছা তো আমাদের x1 y1 আর x2 y2 দরকার। তাহলে দেখো তো আমাদের যেটা নিয়ম, দেখো এই যে সি বিন্দু আর ডি বিন্দু, দেখো সি বিন্দু ডি বিন্দুর সংযোজক সরলরেখাংশকে এই যে এ বিন্দুটা 2:1 অনুপাতে বিভক্ত করেছে না? মানে তোমাদের যে দেখো এই যে এইভাবে দেখায়, ধরো আমাদের বি বিন্দুটা এখানে আর সি বিন্দুটা এখানে, আর এখানে আমাদের এ বিন্দুটা, আর এটা হচ্ছে আমাদের এদিকে ধরে নিলাম যে এটা 2 ভাগ, এদিকে 1 ভাগ ধরে নিলাম, ওকে। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, যেটা নিয়ম আমাদের। তাহলে এইভাবে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, তাহলে কীভাবে বের করতে হয়? তাহলে এই যে 2 গুণিত এক্সের পার্ট, মানে 2 গুণিত x1 প্লাস 1 গুণিত এই যে এক্সের পার্ট, এই তাই না? তো 1 গুণিত এই এক্সের পার্ট, আর নিচে অনুপাতের যোগফল, মানে 2 যোগ 1, 2 যোগ 1, এভাবে করার নিয়ম। এই যে এই অনুযায়ী কমা দিয়ে তারপর আবার 2 গুণিত ওয়াইয়ের পার্ট, 2 গুণিত ওয়াইয়ের পার্ট প্লাস আর 1 গুণিত ওয়াইয়ের পার্ট 6 এটা আছে, তাহলে 1 গুণিত 6, আর নিচে অনুপাতের যোগফল 2 যোগ 1। এই যে আমাদের দেখো এই বিন্দুর স্থানাঙ্ক যে আমরা বের করে নিলাম, তাই না? আচ্ছা তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আবার বলে দিয়েছে 2, -2 এর সঙ্গে সমান করতে পারবো। চলো আমরা একটু সরলটা করে নিই। তো এখানে দেখো বিন্দুটা দাঁড়িয়ে যাবে 2x1 প্লাস আর একটা 4, এটা 3, এটা হবে 2y1 প্লাস 6, আর এটা হবে 3,
আর এটা হয়ে গেল 2, -2। এখন এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করে x1 পেয়ে যাব, ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াই পার্ট সমান করে y1 পেয়ে যাব। চলো আমরা করে নিই। 2x1 + 4/3 = 2, আর এদিকে 2y1 + 6/3 = -2। এখান থেকে আমরা x1টা বের করি। 2x1 + 4, এটা 3 দিয়ে 6 হয়ে যাবে। 2x1 = 6 - 4। আচ্ছা, এখানে 2x1 = এটা 2 পেয়ে যাবা, যে 2 দিয়ে কেটে গেল, মানে 2 একে 2, 2 একে 2। তাহলে এখানে দেখো আমাদের x1 এর মানটা আমরা কত পেয়ে যাব? 1 পেয়ে যাব। আচ্ছা, 2 2 কেটে এখানে 1 হবে, অনেকে এটাকে শূন্য ভেবে নেই, শূন্য হবে না, মানে 2 এর নিচে তো 2 নামবে, তাহলে উপর নিচ কাটলে পরে 1, তার জন্য আমাদের 1 x1 এর মানটা। এখান থেকে আমরা y1টা বের করে নেব। 2y1 + 6, এটা 3 দিয়ে 6, দেখো 6। আচ্ছা, এখানে দেখো আমাদের মাইনাস ছিল, এটা মাইনাস হবে, তাহলে 3 দিয়ে 6 -6 পেয়ে গেলাম। তাহলে 2y1, এদিকে -6, আবার এদিকে -6, তাহলে 2y1 -6 কত হবে? -12 হয়ে যাবে। ওকে। আচ্ছা, তাহলে এখানে 2 6 12 কাটাকাটি করতে পারবা, তাহলে এখানে y1টা পেয়ে যাচ্ছ -6। দেখো x1 y1 পেয়ে গেলাম, মানে সি বিন্দু পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে সি বিন্দুটা কত পেয়ে গেলাম? 1, -6, একটা প্রান্তবিন্দু পেয়ে গেলাম। এবার আমরা অপর প্রান্তবিন্দুটি বের করব, এই যে ডি বিন্দু বের করব। তাহলে ডি বিন্দু পাওয়ার জন্য দেখো এই ভাগটা দেখানো, এই যে এ আর ডি বিন্দু, তাহলে এ ও ডি বিন্দুর সংযোজক সরলরেখাংশ বি বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত হলে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো এই নিয়মে। চলো আমরা বি বিন্দু বের করছি। তাহলে আমাদের বি বিন্দুটা হবে এইভাবে, দেখো এই যে দেখো বি বিন্দুটা কীভাবে হবে? 2 × x2। তাহলে এখানে আমরা লিখব এই যে 2 × x2 প্লাস 2 গুণিত, দেখো 2 × x2, তাহলে 1 গুণিত কত হবে? 1 গুণিত হবে 2 হবে এই বিন্দুটা, তাহলে 1 × 2, তাহলে এখানে হবে 1 × 2, আর নিচে অনুপাতের যোগফল 2 + 1, কমা। এবার ওয়াইয়ের পার্টটা দেখো, ওয়াইয়ের পার্টটা কীভাবে করবা? এই যে 2 × y2, চলো 2 × y2, তো আমরা করবো 2 × y2 প্লাস, আর এই যে 1 × -2, এই যে দেখো ওয়াইয়ের পার্টটা, তাহলে এখানে 1 × -2, আর নিচে কত হবে? নিচে 2 + 1 হয়ে যাবে। তাহলে এই যে বি বিন্দুটা, আর বি বিন্দুটা আবার আমাদের জানা আছে, বি বিন্দুটা যে প্রশ্নে বলে দিয়েছিল 4,6, তা দেখো এখানে আমাদের 4,6 বসিয়ে দেবো। তাহলে এখানে x2 y2 পেয়ে যাবো আমরা আগের মতো করে। চলো আমরা বের করি, এটা সরলটা আমরা করে নিই। তাহলে এখানে দেখো, এখানে আমরা যে বিন্দুটা হয়ে যাবে 2x2 + 2/3, আর 2y2, এটা মাইনাস হয়ে যাবে, দেখো যে +1 আর -2, এটা -2, আর নিচে 3, আর এটা হচ্ছে আমাদের কত? 4,6। এই যে 4,6। সেখানে আমরা এক্সের পার্ট সমান করে আমরা x2 পেয়ে যাবো, ওয়াই পার্ট ওয়াই সমান করে y2 পেয়ে যাবো। চলো আমরা করি। তাহলে আমরা এখানে 2x2 + 2/3 = 4 সঙ্গে সমান করতে পারবো, আর এদিকে 2y2 - 2/3 = 6 সঙ্গে সমান করে দিতে পারবো। এখানে দেখো এটা 2x2 প্লাস, এটা 2 আছে 2, আর এটা 3 4 12, তাহলে 2x2 আর 12 থেকে 2 বিয়োগ, তাহলে 2x2, এটা 10 হয়ে যাবে, 2 × 5 = 10। তাহলে আমরা দেখো x2 এর মানটা পেয়ে গেলাম, কত? 5 পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা y2 বের করে নিই। তাহলে এখানে হয়ে যাবে 2y2 - 2, এটা 6 × 3 = 18, 2y2 = 18 প্লাস এটা 2 হবে -2টা, তাহলে 2y2 এটা হবে 20, 2 10 এ 20, তাহলে এখান থেকে আমরা y2টা কত পেয়ে গেলাম? 10 পেয়ে গেলাম। দেখো x2 y2 যেটা আমরা ডি বিন্দু ধরেছিলাম, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 5,10। এই যে প্রান্ত বিন্দু দুয়ের স্থানাঙ্ক পেয়ে গেলাম, একটা পেলাম 1, -6, একটা পেলাম 5,10। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে প্রান্ত বিন্দু দুয়ের স্থানাঙ্ক বের করতে বলেছিল, তাহলে একটা কত পেলাম? একটা পেয়ে গেলাম 1, -6, একটা প্রান্ত বিন্দু পেলাম, আর একটা পেলাম কত? 5,10 পেয়ে গেলাম, 5,10। এই যে আমাদের অ্যান্সার।
এরপরে চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নটা বলছে একটি রম্বসের পরিসীমা পি একক, ক্ষেত্রফল এ বর্গ একক, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল এম একক হলে আচ্ছা পি স্কোয়ার প্লাস 16a/m² এর সংখ্যমান কত সেটা বের করতে বলেছে। আচ্ছা এই প্রশ্নটা ভালো প্রশ্ন, চলো আমরা সমাধান করে দেখাই। দেখো এখানে আমাদের যে অঙ্কটা বলেছে, আমাদের এখানে একটি রম্বস বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা রম্বসটাকে বর্গক্ষেত্র ধরে নেব। রম্বস মানে সব বর্গক্ষেত্রকে রম্বস বলা হয়, তা রম্বসটা আমরা তৈরি করছি বর্গক্ষেত্র আকারে। তাহলে এই যে আমাদের একটি রম্বস, ঠিক আছে। তা রম্বসটা আমরা এটা এ বি সি আর ডি ধরে নিলাম, কর্ণ বিডি কর্ণ, আর এদিকে কর্ণ আছে আমাদের এসি কর্ণ, এই দেখো। আচ্ছা এখানে আমাদের যেটা বলেছে আচ্ছা রম্বসের পরিসীমা পি একক বলে দিয়েছে। তো রম্বসের পরিসীমা এই যে এখানে পি একক আর রম্বসের ক্ষেত্রফল এ বর্গ একক, তাই তো। আচ্ছা এখানে এই যে রম্বসের বাহু দৈর্ঘ্য এ ধরে নিলাম, তাহলে রম্বসের ক্ষেত্রফল রম্বসটা একটু যদি বর্গক্ষেত্র ধরে নিয়েছি, তাই এই ক্ষেত্রে আমাদের রম্বসের ক্ষেত্রফল কী পেয়ে যাবো আমরা, এ স্কোয়ার পেয়ে যাব, তাই তো। আচ্ছা তাহলে এখানে দেখো আর কর্ণদের দৈর্ঘ্যের যোগফল মানে কর্ণ, দেখো এখানে আমাদের কর্ণ কে আছে, এসি কর্ণ আছে, তাহলে যে এসি কর্ণকে আমরা D1 নিয়ে নিলাম, আর কর্ণ আছে বিডি কর্ণ, বিডি কর্ণকে আমরা D2 ধরে নিলাম, দুটি কর্ণ D1 D2 এটা ধরে নিলাম। আচ্ছা আর কর্ণদের যোগফল আমাদের যেটা বলেছে মানে এখানে আমাদের হবে এই যে এম এর মানটা কী হবে D1 প্লাস D2, এমটা হচ্ছে আমাদের কর্ণদের যোগফল বলেছে, এভাবে বলে দিয়েছে। আচ্ছা আর এখানে যেটা আমাদের বলেছে দেখো এই যে পরিসীমা বলতে আমরা কি পাবো, পরিসীমা বলতে 4a, এই যে পরিসীমা যেটা পি আছে না, এখানে হবে আমাদের 4টি বাহুর যোগফল, এই যে পরিসীমা 4a। দেখো এই মানগুলো আমরা বের করে নিলাম, চলো আমরা এখানে আমরা বসাই। আমাদের ছিল কি দেওয়া ছিল এখানে, এই মানটা বের করতে বলেছে না, পি স্কোয়ার প্লাস 16a/m²। চলো এখানে মানগুলো বসাই আমরা, সমান পি বলতে দেখো তো এই যে 4a পেয়ে গেছি পরিসীমা, আর এখানে আমাদের যেটা আছে এই যে এ স্কোয়ার, দেখো এ বলতে হচ্ছে আমাদের কি রম্বসের ক্ষেত্রফল। এখন দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র তোমাদের যদি আমি বলি, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি, এই যে এ, রম্বসের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবা হাফ ইন্টু কর্ণদের গুণফল মানে D1, হাফ গুণিত D1 ইন্টু D2, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের কত দাঁড়িয়ে যাবে, আমাদের এখানে দাঁড়িয়ে যাবে দেখো এই যে D1, এই যে D1 স্কোয়ার, সরি D1 স্কোয়ার হবে না, D1 D2 হবে আর নিচে 2 হয়ে যাবে, এটা আমাদের দাঁড়িয়ে যাবে। ওকে আচ্ছা তোমরা বলতে পারো যেটা তো বর্গক্ষেত্র ধরেছি, তাহলে তো আমরা এ স্কোয়ার বলতে পারতাম। তাহলে এখানে আমরা রম্বসের ক্ষেত্রফলে যে সূত্রটা জানি যে হাফ ইন্টু কর্ণদের গুণফল, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এই ক্ষেত্রে। চলো এখানে তাহলে বসাই আমরা। আচ্ছা এটা আমাদের স্কোয়ার হবে 4a তার স্কোয়ার আছে বলে, আর 16 গুণিত এ বলতে দেখো এ বলতে D1 D2/2 এর বসিয়ে দিলাম এখানে, আর নিচে আবার ছিল এম স্কোয়ার, এম এর মান তো আমরা জানি D1 প্লাস D2 তার হোল স্কোয়ার, এখানে 2 আর 8 16। চলো এখানে আমরা সরল করি, এটা আমরা পেয়ে যাবো 16a স্কোয়ার, এটা হচ্ছে 8 D1 D2, আর নিচে আছে আমাদের D1 প্লাস D2 তার হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিই, কমন তো যাবে আমাদের 8, কিন্তু 8 কমন নিচ্ছে না, আমরা 4 কমন নিব। তাহলে এখানে আমাদের কত রয়ে যাবে, তো এটা আমাদের রয়ে যাবে 4a স্কোয়ার, আর এটা 2D1 D2, আর নিচে আমাদের দেখো আচ্ছা D1 প্লাস D2 তার হোল স্কোয়ার। ওকে এখন দেখো এই যে 4a স্কোয়ার, এই 4a স্কোয়ারের মানটা আমরা তৈরি করছি। দেখো 4a স্কোয়ার মানটা আমরা কী করে পাবো, দেখো তো এখানে 4a স্কোয়ার আমাদের দেখো বাহুগুলো যদি আমি এই যে বর্গক্ষেত্র আছে না, এই বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্রের ছবিটা, যেটা ছবিটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 4, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 4 ধরে নিলাম। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 4 হয়, তাহলে আমাদের এই যে 4a স্কোয়ারটা আমাদের কত হবে দেখো তো, তাহলে 4 ইন্টু 4 স্কোয়ার, 4 ইন্টু 4 স্কোয়ার বলতে কত 16, 16 4
64, সরি এটা হবে আমাদের 16×4 64, তাহলে 4 মানটা 64। এবার দেখো এবার আমরা কী করবো, D1, এই যে D1 যেটা আমাদের কর্ণ ছিল, কর্ণগুলো D1 D2 ছিল, তো সেটা A B C, এটা D ছিল আমাদের। তাহলে আমাদের D1 যেটা কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে আমাদের √2 × বাহুর দৈর্ঘ্য। এই যে বাহুটা আমরা 4 ধরে দেখাচ্ছি, ওকে। আচ্ছা তাহলে এখানে আমরা কত হয়ে যাবে এটা, আচ্ছা এটা এভাবে থেকে গেল। আর D2 আমরা বের করে নিই, D2 কত হবে, √2 × 4। আচ্ছা এবার আমরা এদের স্কোয়ারটা যদি করে দিই, এই যে এখান থেকে যদি আমরা D1 স্কোয়ার করি, তাহলে D1 স্কোয়ার কত হবে, এটা হবে 2 × এটা আমাদের 16 হয়ে যাবে, 4 স্কোয়ার। আর এখান থেকে D2 স্কোয়ার, এখান থেকে যদি D2 স্কোয়ার করি, তাহলে এটা 2 × এটা 4 স্কোয়ার 16 হয়ে যাবে, ওকে। আচ্ছা এখন আমরা D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, মানে আমরা কী করছি বলো তো, এই যে 4a স্কোয়ারের জায়গায় আমরা D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার বসাতে পারবো, মানে 4a স্কোয়ারের মান যা পাবো আর D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার মানটা তাই পাবো। দেখো এর মানটা 64 পাবো, কী করি, এই দেখো 16 দিয়ে 32 আর 16 দিয়ে 32, কত পেলাম, 64 পেয়ে গেলাম না। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4a স্কোয়ারের মানটা D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, এই যে দেখো এভাবে পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটা আমরা এখানে করব। তাহলে এই যে 4a স্কোয়ার জায়গায় আমরা কী লিখে দেবো, D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, আর এদিকে আমাদের 2D1 D2 ছিল, আর নিচে আমাদের আছে D1 প্লাস D2 তার হোল স্কোয়ার। আচ্ছা চলো পরে দেখো, এটা আমাদের দেখো বাইরে 4 আছে, 4 রেখে দিলাম। এটা আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এটা আমাদের D1 প্লাস D2 তার হোল স্কোয়ার সূত্র, আর নিচে আছে আবার D1 প্লাস D2 তার হোল স্কোয়ার। দেখো এটা আমাদের কেটে গেল, এটা যে কেটে গেল, মানটা আমরা 4 পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে। এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে 4a স্কোয়ার সমান D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার পাবো। দেখো কী করে পাবো, এখানে তোমাদের আমি প্রমাণটাও দেখিয়েছিলাম একদম। দেখো যেটা 4a স্কোয়ার মান 64, আর D1 স্কোয়ার আর D2 স্কোয়ার যে মানটা বের করলাম কত, 64 বের করলাম, তার জন্য আমরা এটা সমান করতে পারবো বলে মানটা বসিয়ে দেখো আমরা পেয়ে গেলাম যার সংখ্যা মানটা চেয়েছিল। এই যে এর যে সংখ্যা মান কত পেয়ে গেলাম, আমরা 4 পেয়ে গেলাম। আচ্ছা আমরা চলে আসবো এবার 7 নম্বর প্রশ্নে। দেখো এখানে আমাদের যেটা বলেছে, একটি অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা 108 মিটার, পার্কটির ক্ষেত্রফল কত হবে। অর্ধবৃত্তাকার পার্ক, দেখো অর্ধবৃত্তাকার পার্ক কীভাবে হবে, এইভাবে তোমরা একটা অর্ধবৃত্তাকার ছবি আঁকতে পারবা। এখানে হচ্ছে কেন্দ্র ও, আচ্ছা ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। তাহলে অর্ধবৃত্তাকার পার্কের যদি মোট পরিসীমা, দেখো এই যে বক্ররেখাটা, এটা পাবা তোমরা পাই আর পাবা। কেন পাই আর পাবা, কারণ সম্পূর্ণ বৃত্তের যে পরিধি, ব্যাসার্ধ যদি আর হয়, তাই না, ব্যাসার্ধ আর হলে সম্পূর্ণ বৃত্তের পরিধি হয় 2πr, তাহলে অর্ধেকটা কত হবে, 2 দিয়ে ভাগ, মানে πr হয়ে যাবে। আর এই যে ব্যাস হচ্ছে আমাদের কত, 2r, তাহলে এই যে অর্ধেকটা পরিধি এবং ব্যাস নিয়ে হচ্ছে অর্ধবৃত্তাকার পার্কের মোট পরিসীমা πr প্লাস 2r। তাহলে অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা বলতে πr প্লাস 2r, এই যে অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা এটা, এই পরিসীমা বলেছে কত, 108। এখানে আর এর মানটা পেয়ে যাবো আমরা। তো এখানে আর কমন যদি নিয়ে নিই, পাই বলতে আমরা আমাদের 22/7, এখানে আমাদের 2 রয়ে গেল, 108। তাহলে আর ইন্টু 7 লসাগু, তাহলে এটা 22, 7 দিয়ে 14, 108। তাহলে আর ইন্টু 22 আর 14 যদি যোগ করো 36 পেয়ে যাবা, 36/7, 108। চলো আমরা কাটাকাটি করি। দেখো আমরা এখানে কাটাকাটি করবো কি দিয়ে, 12 দিয়ে কাটাকাটি করো, 12 9 108 হবে, 12 3 36, 3 3 9। তা দেখো আর এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর সমান কত, 7 3 21, তাহলে আর এর মান 21। এবার কী চেয়েছে আমাদের চেয়েছে যে পার্কটির ক্ষেত্রফল। তা পার্কটির ক্ষেত্রফল বলতে দেখো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী জানি, πr স্কোয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কী হবে আমাদের, πr স্কোয়ার তার অর্ধেক, এই যে সম্পূর্ণর অর্ধেক। তাহলে আমাদের এখানে যে ক্ষেত্রফলটা হবে সূত্রটা, সেটা হবে πr স্কোয়ার বাই 2। তাহলে পাই বলতে আমাদের 22/7, আর এই যে 1/2 ছিল 1/2,
আর আর স্কোয়ার বলতে আমাদের যেটা হচ্ছে আর হচ্ছে 21, তাহলে এখানে স্কোয়ার আছে বলে 21 গুণিত 21 দিয়ে দেবো। এখানে 7 3 21, যেটা 11, তাহলে আমাদের এখানে রয়ে গেল 11 গুণিত 3 গুণিত 21। এটা হবে আমাদের বর্গ কী হবে, সেমি হবে, এই যে আমাদের এখানে মিটার হবে, বর্গ মিটার, এই যে মি থেকে মিটার। এখন 11 আর 3 আর 21 গুণ করবা, এদের গুণফলটা পেয়ে যাবা 693 পেয়ে যাবা, এত বর্গ মিটার। ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সার কত, 693 বর্গ মিটার। 8 নম্বর প্রশ্ন। 8-এর প্রশ্নটা কী বলছে দেখো, ABCD একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 7 মিটার। এই যেখানে দেখতে পাচ্ছ ছবি দেওয়া আছে, এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 মিটার বলে দিয়েছে। বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দু 4টি বৃত্ত অঙ্কিত করা হলো, মানে বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু দিয়ে 4টি বৃত্ত তৈরি করেছে যারা পরস্পরকে স্পর্শ করে, দেখো স্পর্শ করেছে, তারা চিত্রে নির্দেশিত অংশের ক্ষেত্রফল, এই যে কালো যে অংশটা দেখতে পাচ্ছ, মানে চিহ্নিত করেছে কালো অংশে, তাহলে সেই কালো অংশের ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলেছে। এটাও ভালো প্রশ্ন আছে, চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করি। তাহলে দেখো আমরা কি করব, ছবিটা একটু আমরা ভালো করে তৈরি করি। তো ছবিটা দেখো তো, আমাদের এখানে একটা বর্গক্ষেত্র বলেছে, তাহলে আমি এখানে প্রথমে কিভাবে আঁকবো, আগে বৃত্তগুলো 4টি বৃত্ত এখানে যে বহিঃস্পর্শ করেছে সেই বৃত্তগুলো আগে তৈরি করে নিই, তবে ছবিটা ভালো হবে। তাহলে এই যে আমাদের একটি বৃত্ত, এখানে আরেকটা বৃত্ত আমরা তৈরি করব, এরা স্পর্শ করেছে, তাহলে এইভাবে করে এইভাবে আমাদের একটা বৃত্ত হয়েছে। এবার দেখো এখানে আমাদের একটা বৃত্ত তৈরি হবে, একে স্পর্শ করবে, তাহলে এইভাবে করে এভাবে আমাদের একটি বৃত্ত, আর এখানে একটা বৃত্ত স্পর্শ করবো, একে দুজনকে স্পর্শ করবে, তাহলে আমাদের এইভাবে করে একে স্পর্শ করবে কিন্তু, তাহলে এই যে আমাদের 4টি বৃত্ত। আর দেখো এখানে আমাদের এইভাবে বর্গক্ষেত্রটা তৈরি হবে, এই যে আমাদের এইভাবে বর্গক্ষেত্র তৈরি হবে। তো আমাদের যে এই যে অংশটা যদি বলে, কালো যে অংশটা করে রেখে দিয়েছে, এই অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে। এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, আমি যদি ধরো এটা আমরা AB, তাহলে ABর কিন্তু এখানে মান দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 মিটার, ওকে 7 মিটার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা এটার নাম দিয়ে দিলাম, এটা এই জায়গাটা আমরা P নাম দিয়ে দিলাম, এটা আমরা Q নাম দিয়ে দিলাম এই বিন্দুটা, আর এটা এই জায়গাটা আমরা একটু T দিয়ে দিলাম, এটা T, মানে এই অংশটা আমরা বলছি APTQ, এই অংশের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আচ্ছা, এখানে AQ এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ হবে, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এখানে সমান আছে, বৃত্তগুলো সমান আছে, ওকে সম ব্যাসার্ধ সম্পূর্ণ 4টি বৃত্ত আছে এখানে। আচ্ছা, তাহলে একটি বৃত্তের এই অংশের ক্ষেত্রফল পেয়ে যাওয়া মানে 4টি বৃত্তের এই অংশের ক্ষেত্রফলগুলো পেয়ে যাব। ঠিক আছে, এই অংশের ক্ষেত্রফলগুলো আমরা যোগ করব, আর সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই 4টি অংশের ক্ষেত্রফল বাদ দিলে পরে এই যে অংশটা দাগ মারা অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে এই অংশের ক্ষেত্রফল আমরা কী করে পাবো, এই জায়গাটা, তাই তো, মানে APTQ এই যে অঞ্চলটা আছে। তো দেখো আমাদের বৃত্তের যে ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ কত হবে, আমাদের বৃত্তের ব্যাসার্ধ এখানে আমাদের যেটা AQটা নিয়েছি সেটা হবে 7/2 হবে আমাদের। আচ্ছা, তাহলে আমরা দেখো আমাদের এখানে কি করতে হবে, এই যে মানে এই অংশের ক্ষেত্রফলটা দেখো, এই অংশটা হবে সম্পূর্ণ বৃত্তের 4/1 হবে এই জায়গাটা। তোমরা যেভাবে যদি যোগ চিহ্ন তৈরি করো এইভাবে করে, তাহলে এটা 4/1 পাবা, ওকে, মানে এই যে এইভাবে বলে দিচ্ছি তোমাদের, এই যে আমাদের একটা বৃত্ত আছে, তো এইভাবে করো, এই যে একটা অংশ আছে এটা, এই ভাগটা 4টা ভাগ নিয়ে পুরো বৃত্তটা ওই জায়গাটা আছে, এটা এইদিকে যে বড় করে দাও, তাহলে এরকম অংশটা এটা পাবা। তাহলে এই অংশের ক্ষেত্রফল বের করছি 4/1। তাহলে আমরা বের করছি APTQ অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল কত হবে, পুরো বৃত্তের ক্ষেত্রফলের 1/4 মানে 4/1, আর বৃত্তের ক্ষেত্রফল সূত্র πr², আর বলতে এখানে কিন্তু 7/2 তার স্কোয়ার, তাহলে 1/4 ইন্টু এটা 22/7
ইন্টু এটা হচ্ছে দুবার হয়ে যাবে গুণটা, এটা দুবার বলতে এটা 7 স্কোয়ার 49 আর 2 স্কোয়ার 4 করে দিলাম আমরা। ওকে, আচ্ছা এখন আমরা চারটি অংশের ক্ষেত্রফল বের করে নেবো আমরা। তাহলে 4টি অংশের ক্ষেত্রফল বের করছে, তো 4 দিয়ে গুণ করে দেবো। এই যে এই অংশের ক্ষেত্রফল যা হবে 4টি অংশের ক্ষেত্রফল 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এই যে 4 দিয়ে আমরা গুণ করে দিলাম 49/4, 4টি অংশের ক্ষেত্রফল। তাহলে এটা 4 4 কেটে যাবে, 7 7 49 আর 2 দিয়ে 4 আর 2 1 2। তাহলে আমাদের দেখো তো এই যে 11 7 77 আর আমাদের নিচে কিন্তু 2 থেকে গেল। এই যে মানে আমরা এই যে 4টি অংশের ক্ষেত্রফল আমরা বের করে নিলাম, এত বর্গ মিটার। এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? 52 স্কোয়ার মানে 7 স্কোয়ার বর্গ মিটার, 7 স্কোয়ার পেয়ে যাবে তোমরা 49 বর্গ মিটার। এবার যেটা আমাদের বলেছে, এই যে আমাদের দেখো এই যে যেটা বলেছিল না যে এই যে নির্দেশিত অংশের ক্ষেত্রফল, মানে এই যে নির্দেশিত অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে বের করবো, আমরা লিখব নির্দেশিত অংশের ক্ষেত্রফল। এই যে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গ মিটার। আর এই যে আমাদের 4টি অংশ বের করলাম না, 4টি অংশের ক্ষেত্রফলটা যেটা এই যে এটা আমরা বাদ দিয়ে দেবো, এখান থেকে বাদ দেবো 77/2 বর্গ মিটার। এটা আমরা সরল করি, 2 দিয়ে গুণ, এটা আমাদের 58 হয়ে যাবে -77 বর্গ মিটার। আচ্ছা এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 21/2, একে ভাগ করে নিবা 21 একবার, 2 1 2 আমরা একবারে নিলাম। এই যে একটা ছোট সংখ্যা বলে এখানে একটা শূন্য নিতে হয়, তারপরে দশমিক নিয়ে 0 আর 2 5 10। ঠিক আছে, তাহলে দেখো আমরা ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম, 10.5 বর্গ মিটার। এই যে আমাদের দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এই যে অ্যান্সারটা পেয়ে গেলাম, খুবই ভালো অঙ্ক ছিল। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এরপরে আমরা 9 নম্বর প্রশ্নটা করব। আচ্ছা 9 নম্বর প্রশ্নটা দেখছি যে এটা আমরা আগের ক্লাসে করেছি। অঙ্কটা আগের ক্লাসে বলতে তোমাদের কোথায় যেতে হবে, তোমরা চলে যাবা, আমি বলে দিচ্ছি পেজ নাম্বার, তোমরা পেজ নাম্বার 217 পাতায় যাবা, সেখানে স্কুল 3 স্কুলের দেখবা 2-এর 5-এর অঙ্কটা। ঠিক আছে, তাহলে সেখানে যাও, যে বলে দিলাম তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার 10 নম্বর। আচ্ছা 10 নম্বর অঙ্কটাও কিন্তু দেখো আমরা করে দিয়েছি, যে 9 10 দুটি ভালো অঙ্ক, এই দুটো অঙ্ক আগের ক্লাসে করা হয়েছে। তাহলে এই অঙ্কের জন্য তোমাদের যেতে হবে দেখো সেই একই পাতায়। ঠিক আছে, এই যে বলে দিলাম, এই যে 217 পাতায় যাবা, 3 নম্বর স্কুলে চলে যাবা, 3 নম্বর স্কুলে গিয়ে দেখবা যে 1-এর যে 5-এর অঙ্কটা আছে, 1-এর 5-এর অঙ্কটা 3, এই যে 3 স্কুলের যে দেখবা এই যে 9 এবং 10 অঙ্ক, দুটোই অঙ্ক আছে সেখানে। ওকে, তোমরা সেখানে গিয়ে দেখে নিবা। আমরা চলে আসবো কত নম্বরে, আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটা বলেছি 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 5 বর্গ একক হয় তাহলে কে এর মান বের করতে বলেছে আমাদের। তাহলে এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব, 5-এর সঙ্গে সমান করে কে এর মানটা বেরিয়ে আসবে। চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের 3টি বিন্দু যে বলেছে, প্রথম বিন্দুটা এ কত আছে, কে, 2k আছে, বি বিন্দুটা -2, 6। আচ্ছা সি বিন্দুটা 3, 1। তো তোমরা কী করবা, প্রথম বিন্দুটাকে x1, y1 ধরে নেবা, এটাকে x2, y2, আর এটাকে x3, y3 এভাবে ধরে নিলে পরে তোমাদের সুবিধা হবে। আচ্ছা এখন দেখো এই যে এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান তোমরা লিখবা যে বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, লেখার পর এই যে হাফ মড, দেখো সূত্রটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা, সেটা হবে x1 ইন্টু y2 মাইনাস y3। দেখো বাইরে x1, দেখো 1 হয়েছে তার 2 3 হবে, এই যে 1-এর উপর 2 3 এভাবে প্লাস, এবার এখানে x1 তো এখানে নেবা x2, তারপরে এখানে নিবা তোমরা এই যে x2 হয়েছে না, তাহলে এখানে y3 হবে, 2-এর উপর 3
বন্ধনীর মধ্যে ওয়াইগুলো, বাইরে এক্সগুলো। তো y3 হলে পরে এখানে কী হবে y1, কারণ 3-এর পর 1, এই যে 3-এর পর আবার 1 এসেছে। তারপরে x2, তো এখানে হবে x3, তাহলে x3 হয়ে যেতে এখানে কী হবে, এখানে হবে আমাদের y1 হয়ে যাবে 3-এর পর 1, y1 মাইনাস y2 মড। এই যে মড হচ্ছে আমাদের এখানে ঋণাত্মক যেহেতু মান আসে তার ধনাত্মক মান নিয়ে নেব, এই হচ্ছে আমাদের মড। এত বর্গ কি একক। আচ্ছা চলো, এই যে আমরা ধরে নিয়েছি, দেখো মানগুলো বসার এখন সুবিধা হবে, আমাদের সূত্রটা তৈরি করার সুবিধা হবে আর মানগুলো বসারও সুবিধা হবে। x1, তাহলে x1 বলতে এই যে x1 হচ্ছে এই মানটা, তাহলে x1 এর জায়গায় কে বসিয়ে দেবো, তাহলে কে y2 দেখো y2 হচ্ছে আমাদের 6, y3 1 প্লাস x2 হচ্ছে -2, তাহলে এই যে আমাদের -2, y3 দেখো এটা 1 আছে, তো y3 1, আর y1 2k, তাহলে এই যে আমাদের 2k প্লাস x3 দেখো কত আছে 3 আছে, এখানে 3, y1 2k মাইনাস y2, দেখো y2 কোথায়, আচ্ছা আমরা এই যে y2 6, তাহলে এখানে আমরা y2 6 বসিয়ে দেবো বর্গ একক। এবার এখানে আমরা সরল করবো 1/2, তো এটা দেখো তো এটা 5, তো এটা 5k পেয়ে যাবা, এটা প্লাস মাইনাসে -2, আর এখানে আচ্ছা এখানে আমাদের 1 - 2k আমরা বসিয়ে দিলাম প্লাস, আর এটা 3 দিয়ে গুণ করে দাও, এটা 6k পেয়ে যাবা মাইনাস 6 3 18 পেয়ে যাবা মড। তাহলে 1/2, এটা 5k, আর এখানে গুণ করলে এটা -2 প্লাস 4k প্লাস 6k মাইনাস 18 মড। তো যোগ যা হবে, যোগটা করে নাও, 1/2 বাইরে, এই যে 5k 4k আর 6k এদের যোগ করতে হবে, তাহলে এদের যোগ ফলে কত হবে, এদিকে আমাদের 6 4 10 5 15k পেয়ে যাচ্ছে, আর -2 আর -18, এটা কত পাবা -2 -18, এটা কিন্তু তোমরা করে যাবে -20 পেয়ে যাবা। আচ্ছা এই ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে, এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে দেখো 5 বর্গ একক, তাহলে এটাই হচ্ছে আমাদের 5 বর্গ এককের সঙ্গে সমান। চলো আমরা এখানে কি করব, এবার আমরা বর্গমূল করে নিই, তাহলে আমাদের 15k -20, দেখো মড উঠিয়ে দিলাম আমরা, এখন কিন্তু সমান করে নিয়েছি, তাই এটা হবে 5 দিয়ে কত হবে আমাদের, এটা 5 দিয়ে 10 হয়ে যাবে, তাই তো 5 দিয়ে 10, তাহলে 15k, আচ্ছা এদিকে 10, এদিকে -20টা এদিকে +20 হয়ে যাবে, 15k এদিকে হবে 30, 15 2 30, তাহলে k এর মানটা কত পেয়ে গেল 2 পেয়ে গেল, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে প্রশ্ন দেখো, আমরা চলে যাবো 12 নম্বর প্রশ্ন। আচ্ছা 12 নম্বর প্রশ্ন দেখো, আমাদের 3x - 1 টু দি পাওয়ার 7 আছে, সমান সমান দেওয়া আছে a7 x টু দি পাওয়ার 7 a6 x টু দি পাওয়ার 6, এরকম করে a1 x প্লাস a0 হলে এটা সমাজ এটা যদি হয় তাহলে a6 প্লাস a4 প্লাস a2 প্লাস a0, মানে এখানে দেখো এখানে জোড় সংখ্যাগুলো আছে, দেখো 0 2 4 6, এদের মানটা বের করতে বলেছে। বাহ, এটা খুব ভালো প্রশ্ন আছে, চলো আমি প্রশ্নের সমাধানটা আমি তোমাদের করে দেখাচ্ছি। আচ্ছা দেখো এখানে আমাদের যেটা আছে দেওয়া তাকে আমি টুকে নিচ্ছি, দেখো আমাদের কত আছে 3x - 1 হোল টু দি পাওয়ার 7 সমান a7 x টু দি পাওয়ার 7 প্লাস a6 x টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 প্লাস a1 x প্লাস a0, একে আমরা 1 নং ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন কী করবো, যে 1 নং সমীকরণে x = 1 বসাবো, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই, 1 বসিয়ে দিচ্ছি, তাই যদি 1 বসাই দেখো তো, তাহলে আমাদের 3 × 1 - 1 পাওয়ারে 7, তাহলে এখানে a7, তাহলে এখানে 1 পাওয়ারে 7 প্লাস a6 গুণিত 1 পাওয়ারে 6 প্লাস ডট 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 প্লাস a1 × 1 প্লাস a0, এরকম হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখানে সরলটা কত দাঁড়াচ্ছে, এখানে 3 × 3, 3 থেকে 1 চলে গেলে 2, 2 এর পাওয়ারে 7, আর এটা এখানে a7 পেয়ে যাবা, দেখো 1 এর পাওয়ারে যাই থাক না কেন একই হয়, তাহলে এখানে আমাদের 1 হয়ে যাবে, আর 1 সঙ্গে গুণ করে এটাই একইভাবে এটা a6 পেয়ে যাবা,
ডট ডট ডট, এটা তো A1 পাওয়া প্লাস A0 এরকম পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমরা যদি ভেঙে নিই 2 × 7, মানে এখানে 2 × 7 বলতে কি 2টা গুণ হবে 7 বার, 2 গুণিত করে কবার 2টা গুণ হবে 7 বার। তাহলে এইভাবে 2টা যদি 7 বার গুণ করো, তাহলে 2টা 7 বার গুণ করে তোমরা কত পেয়ে যাবে জানো? এটা পেয়ে যাবা 128 পেয়ে যাবা। তাহলে এখানে আমি লিখে দেবো 128, ঠিক আছে? 2টা 7 বার গুণ করে 128 পাবো। আর এদিকে তো A7 প্লাস A6 প্লাস ডট 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 প্লাস A1 প্লাস A0, একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এবার কি করবো বলো তো? আবার আমরা 1 নংয়ে x -1 বসাবো 1 নং সমীকরণে। তাহলে 1 নং সমীকরণে x এবার -1 বসাবো, -1 বসিয়ে পাই। চলো এখন যদি আমরা দেখো -1 বসাই, 3 গুণিত -1 আবার আছে 7 8⁻7। আচ্ছা, এখানে -1 পাওয়ারে 7 8⁻6 -1 পাওয়ারে 6 প্লাস ডট 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 প্লাস, আচ্ছা A1 ইন্টু -1 হয়ে যাবে, আর প্লাস A0 ছিল। দেখো এখানে দেখো সরলটা, এটা -3 -1, তো এটা কিন্তু পেয়ে যাবা কত? -4 পেয়ে যাবা, তার পাওয়ার 7। আচ্ছা, এখানে দেখো পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে -1, তাহলে -A7 পেয়ে যাবে। এটা পাওয়ার জোড় সংখ্যা হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস A6 থেকে যাবে। আচ্ছা, একটা মাইনাস একটা প্লাস এরকম করে পাবা, তারপর একটা মাইনাস পাবা, এরকম করে চলতে থাকবে। আচ্ছা, এটা মাইনাস আসবে -A1, দেখো যেখানে বিজোড় আছে সেখানে মাইনাস, আর যেখানে জোড়টা আছে সেখানে প্লাস, এরকম পাবা। আর A0, আচ্ছা একে নাম দিয়ে দেবো আমরা 3 নং নাম দিয়ে দেবো। আচ্ছা, এখন নামটা দিচ্ছে না, আরেকটা এখানে সরলটা করে নিই আমরা। আচ্ছা, এটাকে যে সরল করো, এখানে -4টা গুণ হবে 7 বার, তাহলে মাইনাস তো হবে, পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাসটা বের করে নিবা। আর 4টা 7 বার গুণ, 4টাকে যেহেতু 7 বার গুণ করো, তাহলে এই সংখ্যাটা এইভাবে পেয়ে যাবা। কত পেয়ে যাবা তোমরা পেয়ে যাবা 16 38 4, এটা কিন্তু পাবা গুণ করে, ঠিক আছে? মানে এটা 4 × 4 × 4 × 4 কবার গুণ করবা? 7 বার গুণ করবা, 7 বার গুণ করে দেখবা এই সংখ্যাটাই পাবা। আর এদিকে -A7 প্লাস A6 মাইনাস ডট 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 -A1 প্লাস A0, এটাকে এবার আমরা 3 নং নাম দিয়ে দিলাম 3। এখন দেখো এই যে 2 আর 3 কী করবো? আমরা যোগ করে নেব, ঠিক আছে? যোগ করে আমাদের চলে আসবে অ্যান্সারটা। তারপর করবো 2 যোগ 3, দেখা যাচ্ছে না, দেখো 2 যোগ 3, এই যে করে পাই। আচ্ছা, এখানে যদি যোগ করি, দেখো আমাদের ছিল 128, প্রথমে 128 যোগ, আর এটা -16 38 4, এই দেখো। আর এইদিকে দেখো, এখানে লক্ষ্য করো, এই যে যোগ করছে না A7 প্লাস A7 মাইনাস A7, তাহলে এটার সঙ্গে কিন্তু এটা কেটে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এর A6 আর A6 এরা যোগ আছে, তাহলে একটা দুটা, তাহলে 2A6 পাবা, এরকম পেয়ে যাবা। তাহলে একইভাবে পরেরটা কত পাবা জানো? তখন দেখবা যে এখানে +A5 আর -A5, এটা কিন্তু কেটে যাবে, পরেরটা 5 পাবা। আর এটা কেটে যাবে, তো পরেরটা আমরা থেকে যাবে 5-এর উপর 4 থেকে যাবে, মানে এটা এখানে A4 আর এখানেও A4 পাবা, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 2A4 পাবো, ঠিক আছে? বিজোড়গুলো কেটে যাবে, জোড়গুলো থাকবে, এইভাবে চলতে আমাদের দেখো এই যে +A1 আর -A1 কেটে যাবে, মানে এটার সঙ্গে এটা কেটে যাবে, আর A0 আর A0, তারপর এখানে ডট ডট প্লাস, শেষে আমাদের 2A0 এটা রয়ে যাবে, 2A0 এভাবে রয়ে যাবে, ঠিক আছে? এভাবে দাঁড়াবে আমাদের সমীকরণটা। এখন দেখো এটা আমাদের কত? এটা আমাদের 128, আর এটা -16 38 4, 2A6 পেয়ে যাবো আমরা, প্লাস 2A4 প্লাস ডট 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 প্লাস 2A0। আচ্ছা, এখানে যদি আমরা কী করবো? এখানে যদি বিয়োগ করি, তো বিয়োগ করে কত পাবো? দেখো এটা আমরা বিয়োগ করে পেয়ে যাবো, তোমরা যদি বিয়োগ করো তাহলে এটা -16 25 আর 6, এটা কিন্তু বিয়োগ করে পাবা। আর এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে A6
এই দেখো মাইনাস 16 25 6 পাবা বিয়োগ করে, আর এটা 2 কমন নিয়ে a6 প্লাস a4 প্লাস ডট 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 প্লাস a0, ঠিক আছে, এরকম করে পাবা। আচ্ছা, a0 আছে এটা। এখন এই 2 দিয়ে কাটাকাটি করতে পারবা, 2 দিয়ে যদি এটা কাটাকাটি করো, দেখো 2 8 16, 2 1 2, আর 2 দিয়ে 4, 2 8 16। তাহলে আমাদের দেখো আমরা পার্টটাকে ঘুরিয়ে লিখি, আমি এদিকে কারগুলো লিখি a6 প্লাস a4 প্লাস ডট 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 প্লাস a0, এদিকে থেকে গেল মাইনাস কত, মাইনাস 81 28। দেখো আমাদের যে মানটা বের করতে বলেছিল, দেখো মানটা আমাদের কত, এই যে a6 a4 a2 প্লাস। আচ্ছা এখানে দেখো তোমাদের বলে দিই, আমাদের এখানে মানগুলো যে হবে না, এই যে আমাদের এখানে আছে আমাদের a4, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে বলি শেষে যদি কে আছে, এখানে আমাদের 3 তাটা কেটেই যাবে, এই যে a6 a4 3 কেটে যাবে, তাহলে এখানে আমাদের হবে a2, আর a1 দুটো কেটে গেছে, তাহলে আমাদের a0, মানে এখানে শুধু আমাদের a2টা ঢুকেছিল, ডট ডট মানে a2টা আছে, ওকে। তাহলে আমরা a2টা আমরা দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এদিকে মাইনাস 81 28, এই যে দেখো, তাহলে আমাদের এরই তো মানটা বের করতে বলেছিল, তাহলে এর মানটা পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা এর পরের প্রশ্নে চলে যাব, আমরা কত নম্বরে চলে যাব, আমরা চলে যাব 13 নম্বর প্রশ্নে। আচ্ছা 13 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে এটা করা আছে, তোমাদের চলে যাবে, তোমাদের যেতে হবে স্কুল 4 নম্বর স্কুলের, সেখানে দেখবা 1-এর 2 নম্বর অঙ্কটা, পেজ নাম্বার 219 পাতায় যাবা, স্কুল 4, ঠিক আছে, 4 নম্বর স্কুল, সেই 4 নম্বর স্কুলের 1-এর যে 2-এর অঙ্কটা আছে, একই অঙ্ক, তোমরা সেখান থেকে গিয়ে অঙ্কটা দেখে নিবা। আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্নে। আচ্ছা এই দুটি বিন্দু দিয়ে দূরত্ব 5 একক বলে দিয়েছে, এক্সের মান কত? আচ্ছা চলো এটা সহজ প্রশ্ন আছে, এটা আমরা সহজে করে নিতে পারবো। তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কি জানি, রুট ওভার এক্সের পার্টের বিয়োগফল x - 3 তার বর্গ প্লাস আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল। আচ্ছা এটা বিয়োগ, কিন্তু এই -3 জন্য এটা +3 হয়ে যাবে। এই দূরত্ব কত বলে দিয়েছে, 5 বলে দিয়েছে, এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবে, বর্গ করে নাও x - 3, আর এটা কত হবে, এটা -4 তার স্কোয়ার, এটা বর্গ বলতে করেছি 5-এর স্কোয়ার, মানে উভয় পক্ষে আমরা কি করেছি, বর্গ করেছি, ওকে। এবার এটা ভেঙে নাও, এটা a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, a - b স্কোয়ার সূত্র, এটা 16 পেয়ে যাবা, এইদিকে 25। আচ্ছা a স্কোয়ার - 6x, এটা 9 হয়ে যাবে, এটা 16 আছে 25। আচ্ছা a স্কোয়ার - 6x, এটা যোগ করে দেখো কত পেয়ে যাবে, এটা 25 পেয়ে যাবা, 25 কেটে দাও, তাহলে এস স্কোয়ার - 6x, দেখো এভাবে কেটে গেছে, মানে কি শূন্য আছে, প্লাস মাইনাসে কাটবে, এদিকে আছে মাইনাস। তাহলে এখান থেকে কী করবা, এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স যদি কমন নিয়ে নাও, তাহলে x - 6 = 0। দেখো হয় x = 0, আর অথবা x - 6 = 0, তাহলে এখান থেকে x = কত, 6 পেয়ে যাবা। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম, x = 0,6, এই যে আমাদের বলেছিল এক্সের মান, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে বড় প্রশ্নগুলো। আচ্ছা দেখো বড় প্রশ্নগুলো যেগুলো আমি বলবো তোমাদের, যে বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরে থাকবে সেগুলো অঙ্ক আমি নিয়ে আসবো, যেগুলো বই থেকে কমন থাকবে না, এরকম বলেছি তোমরা বড় প্রশ্নগুলো চাইছো, তো বড় প্রশ্নগুলো চিন্তা করার দরকার নাই, তোমাদের প্রদীপ স্যার আছে, তোমাদের ঠিক কোনো না কোনো ম্যানেজ করবে, ব্যবস্থা করবে, হ্যাঁ, বড় প্রশ্নগুলো নিয়ে আমি কোনো না কোনো ব্যবস্থা করে দেবো তোমাদের। তো তোমরা করো, সব তো বইয়ের অঙ্ক, কারণ যেসব বইয়ের অঙ্কগুলো আছে তোমরা বই থেকে তো আমার ক্লাসগুলো পাচ্ছ, আমি ক্লাসগুলো দিই, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দিই, তোমরা ক্লাসগুলো দেখো, ঠিক আছে। আমার টেক্সট বুক থেকে যে ক্লাসগুলো যাচ্ছে সেই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, সেই ক্লাসগুলো দেখলে তোমরা কিন্তু বড় প্রশ্নগুলো বুঝতে পারবা। আর যেগুলো আনকমন আছে, বইয়ের বাইরে থেকে আছে, সেই অঙ্কগুলো তোমরা করো, যদি না পারো তোমরা কমেন্টে জানাবা, আমি তোমাদের সেই অঙ্কগুলো করে দেবো, সেগুলো ক্লাস আমি পরবর্তীতে নিয়ে আসবো। তো এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। যারা নতুন আছে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, আবার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো।